নয়াদিল্লি। ৮৮ বছর বয়সী অলোক বর্মার জীবন এক শুক্রবারের রাতে দুই টুকরোয় ভাগ হয়ে গিয়েছিল। একসময় তিনি একজন সফল বিল্ডার ছিলেন, যার কথায় বড় বড় চুক্তি হয়ে যেত। সবসময় দামি স্যুট এবং আত্মবিশ্বাসে ভরা হাসি, যা যে কাউকে ভরসা দিয়ে দিত। দিল্লির সবথেকে অভিজাত এলাকায় তার আলিশান বাড়ি, যেখানে বড় বড় জানালা দিয়ে সূর্যের আলো ছিটকে আসত, আর বাগানটা কোনো ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা বলে মনে হতো। বন্ধু, পার্টনার, পার্টি, অনবরত ভ্রমণ, জীবনের গতি ছিল অত্যন্ত দ্রুত। কেউ ভাবতেও পারেনি যে এক রাতে সবকিছু থেমে যাবে। এই সবকিছুই ঘটেছিল এক বড় ডিলের পরে। বিনিয়োগকারীদের সাথে ডিনারের পর অলোক নিজেই নিজের গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তিনি কিছুটা মদ্যপান করেছিলেন। তিনি পরে বারবার বলেছিলেন যে তিনি নেশাগ্রস্ত ছিলেন না, শুধু কিছুটা অসতর্ক ছিলেন। প্রবল বৃষ্টি হচ্ছিল আর রাস্তা ছিল ভেজা। ঠিক তখনই তার মোবাইলে ফোন এলো। তার ছোট বোন মীরা কোনো পারিবারিক বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। অলোক না ভেবেই ফোনটা তুলে নিলেন। এক মুহূর্তের মধ্যে এক বড় ট্রাকের তীব্র আলো তার সামনে চলে এলো। তিনি স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ধাক্কাটা ছিল জোরালো। ধাতুর দুমড়ে যাওয়ার শব্দ তাদের কানে প্রতিধ্বনিত হয়েছিল, যারা প্রথম সেখানে পৌঁছেছিলেন। যখন হাসপাতালে অলোকের চোখ খুলল, তখন তিনি বুঝতে পারছিলেন না যে তার পায়ে কেন কোনো সাড় নেই। তিনি নড়াচড়া করার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর সঙ্গ দিচ্ছিল না। ডাক্তারদের মুখে দুশ্চিন্তা দেখে তিনি বুঝে গেলেন যে খুব খারাপ কিছু হয়েছে। পরের সপ্তাহে সার্জারি, যন্ত্রণা আর এমন সব খবর কানে আসছিল যেন কোনো ভারী পাথর পড়ছে। মেরুদণ্ডে চোট, স্থায়ী ক্ষতি, হাঁটা চলার খুব কম সম্ভাবনা। এটা শুনে অলোক কাঁদলেন না, শুধু ছাদের দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল যেন কোনো ভুলের অপেক্ষা করছেন, কিন্তু কোনো ভুল হয়নি। যখন তিনি বাড়ি ফিরলেন, তখন তিনি সেই অলোক ছিলেন না যিনি সেই রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন। হুইলচেয়ার তার জীবনের অংশ হয়ে গেল। শুরুতে তিনি বাড়ি থেকেই কোম্পানি সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার মেজাজ বদলাতে শুরু করল। তিনি ধৈর্যহীন ও খিটখিটে হয়ে পড়লেন। ছোটখাটো বিষয়েই রাগ হয়ে যেত। কফি একটু ঠান্ডা হলে তিনি চিৎকার করতেন। যদি ড্রাইভার ৫ মিনিট দেরি করত, তবে তাকে চাকরি থেকে বের করে দিতেন। পরিবার যে নার্সদের রাখত, তারা কিছুদিনের বেশি টিকতে পারত না। কেউ কাঁদতে কাঁদতে চলে যেত, কেউ তো প্রথম দিনের পর আর ফিরেই আসত না। অলোক সাহায্য নিতে অস্বীকার করতেন, কটু কথা শোনাতেন। ঘণ্টার পর ঘণ্টা নিজের স্টাডি রুমের দরজা বন্ধ রাখতেন। তার পুরনো বন্ধুরা আসাও বন্ধ করে দিল। প্রথম কয়েক সপ্তাহ আসত, তারপর মাসে একবার, আর শেষমেশ আসা বন্ধ হয়ে গেল। বাড়ির পাটান সবুজ থাকত, কিন্তু কেউ তার আনন্দ নিত না। মীরা তার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু অলোক তাকে সেই কলের জন্য মনে মনে দোষী মানতেন, যা দুর্ঘটনার ঠিক আগে এসেছিল। তিনি কখনো সরাসরি কিছু বলেননি, কিন্তু তার শীতল চাহনি মীরাকে সব বলে দিত। কোম্পানিতে তার অনুপস্থিতির প্রভাব দেখা দিতে লাগল। যদিও তিনি মালিক ছিলেন, তিনি তার ভগ্নিপতি রনককে অনেক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সঁপে দিয়েছিলেন, যতক্ষণ না তিনি ঠিক হয়ে যান। অলোক এটা এই কারণেই মেনে নিয়েছিলেন, কারণ তার লড়াই করার ক্ষমতা অবশিষ্ট ছিল না। প্রতিটি দিন আগের দিনের মতোই ছিল। জেগে ওঠা, ছাদের দিকে তাকানো, শহরের দূরের কোলাহল শোনা, আর এক এমন অস্থিরতা অনুভব করা যার কোনো ঠিকানা নেই। তার অন্যের উপর নির্ভরশীল থাকা পছন্দ ছিল না, কাপড় পরার জন্য, চলাফেরার জন্য, বা শুধু বাগানে নামার জন্য। তিনি নিজেকে বসে থাকা অবস্থায়, নড়াচড়া করতে না পারা অবস্থায় দেখতে পারতেন না। ফিজিওথেরাপিতেও এক যন্ত্রণা ছিল। ডাক্তাররা বলতেন চেষ্টা করা উচিত, কিন্তু তিনি বিদ্রূপ করতেন এবং সেশন মাঝপথেই ছেড়ে চলে যেতেন। ধীরে ধীরে তিনি চেষ্টা করা ছেড়ে দিলেন। তিনি নিজেকে বিশ্বাস করাতে শুরু করলেন যে এটাই তার নতুন জীবন, আর কিছুই এটাকে বদলাতে পারবে না। মিডিয়া, যারা আগে ব্যবসার সাক্ষাৎকারের জন্য তাকে খুঁজত, এখন তার পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ছোট ছোট খবর ছাপত। কেউ এটাকে ট্র্যাজেডি বলত, কেউ জীবনের শিক্ষা। অলোক কিছুই পড়তেন না। তিনি বাড়ির জিম থেকে আয়না সরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি নিজেকে সেখানে দেখতে পারতেন না, যেখানে তিনি ভোরবেলা ব্যায়াম করতেন। রাতগুলো আরও ভয়াবহ হতো। নিস্তব্ধতা ভারী হয়ে উঠত, আর দুর্ঘটনার স্মৃতিগুলো জোরালোভাবে ফিরে আসত। ট্রাকের শব্দ, ধাক্কা, পেট্রোলের গন্ধ। তিনি ঘামে ভিজে জেগে উঠতেন। বুক জোরে ধরফর করত। কিন্তু পরের দিন তিনি আবার সেই কঠোর মানুষের মুখোশ পরে নিতেন, যার কারোর প্রয়োজন নেই। মাস কেটে গেল। তার মেজাজ তার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াল। কর্মচারীরা তার আশেপাশে সাবধানে চলত। কেউ জানত না অলোকের কোন রূপ সামনে আসবে। তিনি ঘণ্টার পর ঘণ্টা চুপ থাকতে পারতেন, আবার সামান্য কথায় ফেটে পড়তে পারতেন।
বড় বাড়িটা খালি মনে হতে লাগল, যেন দেওয়ালগুলোতে সেই সব কিছু প্রতিধ্বনিত হচ্ছে যা তিনি কখনো ছিলেন আর এখন নেই। ২ বছর পর অলোক খুব কমই নিজের বাড়ি থেকে বাইরে বেরোতেন। আমন্ত্রণ প্রত্যাখ্যান করতেন, ফোন কল ইগনোর করতেন। এক ধূসর রুটিনে বন্দী ছিলেন। তার কাছে অনেক টাকা ছিল, কিন্তু তিনি কোনো কিছুতেই কোনো মানে খুঁজে পেতেন না। শুধু তার গর্ব তাকে সচল রেখেছিল। তিনি চাইতেন না যে কেউ তাকে দুর্বল দেখুক। তিনি দয়া চাইতেন না। তিনি চাইতেন মানুষ তাকে এক কঠিন মানুষ হিসেবে দেখুক, ভেঙে পড়া মানুষ হিসেবে নয়। তবুও মনে এমন মুহূর্ত আসত যখন একাকিত্ব হুইল চেয়ারের চেয়েও বেশি ভারী মনে হতো। এমন মুহূর্ত যখন তিনি জানলা দিয়ে বাইরে দেখতেন এবং প্রতিবেশী শিশুদের রাস্তায় খেলতে দেখতেন, বিনা ভাবনায় দৌড়াতে দেখতেন, আর এক এমন শূন্যতা অনুভব করতেন যা পূরণ করা সম্ভব নয়। কিন্তু এটা মেনে নেওয়ার বদলে তিনি পর্দা বন্ধ করে দিতেন আর কাউকে বিরক্ত না করতে বলতেন। এভাবেই বেঁচেছিলেন অলোক বর্মা, নিজেরই বাড়িতে বন্দি এক প্রাচুর্য আর রাগে ভরা মন নিয়ে, না ভেবেই যে শীঘ্রই কেউ তার দরজায় কড়া নাড়বে আর সব কিছু বদলে দেবে যা তিনি হারিয়ে গেছে বলে মনে করতেন। সেই সকালে অলোকের বাড়ি সব সময়ের মতো শান্ত ছিল। শেষ নার্স কাঁদতে কাঁদতে যাওয়ার পর মাত্র ৩ দিন হয়েছিল যখন তিনি একটা ছবি এদিক ওদিক করার জন্য তার উপর চিৎকার করেছিলেন। মীরা চিন্তিত ছিলেন। তিনি অনেক সংস্থাকে ফোন করেছিলেন, কিন্তু যখনই তারা অলোক বর্মার নাম ও ঠিকানা শুনত তখন অনেকেই কাজ করতে অস্বীকার করত। তার খারাপ ব্যবহারের গুজব পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। এরই মাঝে দিল্লির অন্য প্রান্তে এক অতি সাধারণ মহল্লায় প্রিয়া শর্মা এক ভাঙা কোণওয়ালা ছোট আয়নার সামনে নিজের মেয়ে সোফিয়ার চুল বেঁধে দিচ্ছিলেন। তার বয়স ছিল ৩০ বছর। চুল সাধারণ বিনুনি করা ছিল আর চোখের নিচে কালচে দাগ ছিল, যা তিনি লুকাতে পারছিলেন না। তার ছেলে মাধব আগে থেকেই নাস্তার অপেক্ষায় টেবিলে বসেছিল। প্রিয়া ৫ বার নিজের ফোন চেক করলেন। তিনি এক আয়ার পদের জন্য আবেদন পাঠিয়েছিলেন। খুব বেশি আশা ছিল না। তিনি ঘন্টার হিসেবে কাজ করতেন, ঘর পরিষ্কার করতেন যখন কোনো কাজ মিলত। কিন্তু এটা যথেষ্ট ছিল না। যখন থেকে তার স্বামী রাজীবের ২ বছর আগে এক কার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, সব কিছু কঠিন হয়ে গিয়েছিল। হাসপাতালের বিল, ভাড়া, বাচ্চাদের পড়াশোনা। সেই সকালে তিনি সেই কলটা পেলেন যার আশা ছিল না। এজেন্সি তাকে জানালো যে কাজটা কঠিন ছিল, রোগীর মেজাজ খারাপ ছিল আর অনেক মানুষ ১ সপ্তাহের বেশি টিকতে পারত না। কিন্তু বেতন প্রিয়া ১ মাসে যা আয় করতেন তার চেয়ে অনেক বেশি ছিল। তিনি তার বাচ্চাদের দিকে তাকালেন এবং বুঝে নিলেন যে তিনি এই সুযোগ হারাতে পারবেন না। তিনি তাদের কথা দিলেন যে সব ঠিক হয়ে যাবে, আর তাদের প্রতিবেশী শান্তিদেবীর কাছে রেখে বাসে করে সেই ঠিকানার দিকে রওনা হলেন। অলোকের বড় বাড়ির সামনে নামার পর তার পা কাঁপতে লাগল। উঁচু পাঁচিল, নিখুঁত বাগান, আধুনিক স্থাপত্য, যা বেশ ভয় জাগানিয়াছিল। তিনি নিজের সাধারণ ব্লাউজটা ঠিক করলেন আর ঘণ্টা বাজালেন। এক গার্ড দরজা খুলল এবং কোনো কথা না বলে তাকে ভেতরে নিয়ে গেল। মেঝেটা এতটাই চকচক করছিল যে প্রিয়ার ভয় হল পাছে তার পুরনো জুতোর ছাপ পড়ে সেটা নোংরা না হয়ে যায়। মীরা তাকে স্বাগত জানালেন। তিনি কোনো ভনিতা ছাড়াই দ্রুত পরিস্থিতি বুঝিয়ে দিলেন। আমার ভাই কঠিন মানুষ, কিন্তু তার সাহায্যের প্রয়োজন। যদি তুমি থাকার সিদ্ধান্ত নাও তবে আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ থাকব। প্রিয়া দীর্ঘশ্বাস ফেললেন এবং মাথা নাড়লেন। এখন পিছিয়ে আসার কোনো পথ ছিল না। যখন তিনি সেই স্টাডিতে ঢুকলেন যেখানে অলোক তার বেশিরভাগ সময় কাটাতেন, তখন তিনি তাকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখলেন। হুইল চেয়ার জানলার সামনে ছিল এবং তার হাত দুটো আড়াআড়িভাবে রাখা ছিল। মীরা তার নাম জানালেন এবং প্রায় সাথে সাথেই বাইরে বেরিয়ে গেলেন, যেন তিনি এই মুহূর্তটা দেখতে চাইছিলেন না। অলোক ধীরে ধীরে হুইল চেয়ার ঘোরালেন এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তিনি নমস্কার বললেন না, তিনি বসার কথাও বললেন না। শুধু জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় তুমি কতক্ষণ টিকতে পারবে? তার আগে যে বাকি সবার মতো তুমিও পালিয়ে যাবে? প্রিয়া তার কথায় গভীর ধাক্কা খেলেন, কিন্তু তিনি নজর নামালেন না। তিনি জবাব দিলেন যে তিনি পালাতে নয়, কাজ করতে এসেছেন। অলোক এক শীতল হাসি হাসলেন এবং বললেন যে সব মানুষ প্রথম দিন এটাই বলে। তিনি ঠান্ডা মেজাজে বুঝিয়ে দিলেন যে তার সহানুভূতি বা উপদেশের প্রয়োজন নেই। যদি তিনি এখানে থাকেন তবে শুধু হুকুম মানার জন্য, আর কিছু নয়। প্রিয়া কোনো বিতর্ক ছাড়াই মাথা নাড়লেন। তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন তার রুটিন কি। অলোকের ভ্রু কুঁচকে গেল। তিনি অবাক হলেন যে প্রিয়া তার সাথে সহানুভূতির সুরে কথা বলছিলেন না। তিনি জানালেন যে এই সময়ে তিনি কোম্পানির নথিপত্র দেখেন
এবং তা সাহায্যের প্রয়োজন নেই। প্রিয়া কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন, এটা ভেবে যে যাবেন নাকি থাকবেন। অবশেষে তিনি মেঝেতে ছড়িয়ে থাকা অগোছালো কাগজগুলোকে একটু গুছিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন। অলোক তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন, আশা করছিলেন যে তিনি কোনো ভুল করবেন যাতে তাকে বকাবকি করতে পারেন। যখন তিনি একটা ফোল্ডার সরালেন, তখন অলোক আওয়াজ তুললেন এবং বললেন বিনা অনুমতিতে কিছু না ছুতে। প্রিয়া তৎক্ষণাৎ থেমে গেলেন এবং জিজ্ঞেস করলেন তিনি সবকিছু কিভাবে রাখতে পছন্দ করবেন। এই জবাবে তিনি একটু অস্বস্তিতে পড়লেন। তিনি এমন কারুর প্রতি অভ্যস্ত ছিলেন না যে ভয় না পেয়ে জবাব দেয়, কিন্তু তা চ্যালেঞ্জিং সুরেও নয়। প্রথম সংঘাত ছিল অনিবার্য। খাওয়ার সময় প্রিয়া সেই প্লেট আনলেন যা রাঁধুনি তৈরি করেছিলেন। অলোক খুব সামান্য এক গ্রাস নিলেন এবং বললেন এটা ঠান্ডা। প্রিয়া প্লেটটা ছুলেন এবং দেখলেন সেটা গরম ছিল। কোনো বিতর্ক ছাড়াই তিনি সেটা কিচেনে নিয়ে গেলেন এবং কয়েক মিনিট পর আবার ফেরত নিয়ে এলেন। অলোক তাকে লক্ষ্য করছিলেন এই আশা করে যে তিনি অভিযোগ করবেন। প্রিয়া শুধু জিজ্ঞেস করলেন তার আর কিছু লাগবে কিনা। বাতাসে এক উত্তেজনা অনুভূত হচ্ছিল, যেন কোনো শব্দই ঝগড়া বাঁধিয়ে দিতে পারে। দুপুরে প্রিয়া তাকে ছাদে নিয়ে যেতে সাহায্য করলেন। শুরুতে এটা অদ্ভুত ছিল, কিন্তু তিনি তাকে শক্ত করে ধরলেন। অলোক রেগে গেলেন যখন তিনি ভারসাম্য হারিয়ে ফেললেন এবং বললেন তাকে ছেড়ে দিতে। প্রিয়া ততক্ষণ ছাড়লেন না যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন যে অলোক স্থিতিশীল হয়েছেন। অলোক রাগের চোখে তাকালেন, কিন্তু সেখানে আরও কিছু ছিল, এমন কিছু যা তিনি দীর্ঘ সময় ধরে দেখাননি। বিস্ময়। কেউ তাকে এমনভাবে ধরেনি যেন তিনি কাঁপছেন। রাত হতেই মীরা আবার জিজ্ঞেস করতে এলেন যে তার ভাইয়ের নতুন আয়া কেমন লাগল। অলোক জবাব দিলেন যে ও বাকিদের মতোই, যেন বেশি আশা না করেন। কিন্তু যখন প্রিয়া বিদায় নেওয়ার সময় বললেন যে তিনি পরের দিন ৮টার সময় ফিরে আসবেন, তখন তিনি না বললেন না। এই ছোট পরিবর্তন মীরার নজর এড়াল না। বাইরে বেরোলেই বাসস্টপের দিকে হাঁটার সময় প্রিয়া দিনের ভার নিজের কাঁধে অনুভব করলেন। এটা সহজ ছিল না। অলোক তার চিন্তার চেয়েও বেশি কঠিন ছিলেন, কিন্তু তিনি ছাদে অলোকের চোখে কিছু দেখেছিলেন। শুধু রাগ নয়, ভয় ছিল, হতাশা ছিল। এমন একজন মানুষ ছিলেন যিনি জানতেন না এই শরীরে কিভাবে বাঁচতে হয়, যা এখন আর কথা শোনে না। প্রিয়া নিজের বাচ্চাদের কথা ভাবলেন, আর সেই বেতনের কথা যা তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি রাজীবের কথা ভাবলেন এবং কিভাবে জীবন না বলেই বদলে যায়। তিনি নিজেকে কথা দিলেন যে তিনি টিকে থাকবেন, প্রথম চিৎকারেই হার মানবেন না। এরই মধ্যে বড় বাড়িতে অলোক সেই দরজার দিকে তাকিয়ে রইলেন যেখান দিয়ে প্রিয়া বেরিয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন এই মহিলা বাকিদের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন না। তিনি দয়া দেখাননি, লম্বা লম্বা বক্তৃতা দেননি। যখন তিনি গলা চড়িয়ে কথা বললেন, তখন প্রিয়া ভয় পেয়ে পালিয়ে যাননি। অলোক নিজেকে বললেন যে এতে কিছু যায় আসে না, প্রিয়াও কয়েকদিনে বাকিদের মতো চলে যাবেন। কিন্তু সেই রাতে যখন নিস্তব্ধতা আবার বাড়িতে ছড়িয়ে পড়ল, তিনি দীর্ঘ সময় পর প্রথমবার ভাবলেন যে হয়তো কেউ কোনো ভয় ছাড়াই তাকে সেইভাবে দেখতে এসেছে যেমনটা তিনি আসলে ছিলেন। আর এটা যদিও তিনি স্বীকার করবেন না, তাকে অস্থির করে তুলল। প্রিয়ার অলোকের বাড়িতে শুরুর দিনগুলো ছিল কাঁচের ওপর দিয়ে হাঁটার মতো। প্রতিদিন সকালে তিনি সময় মতো আসতেন, চুল বাঁধা থাকত, আর এক ছোট নোটবুকে সময়, ওষুধ আর এমন কোনো কথা লিখে রাখতেন যা তাকে ভুল করা থেকে আটকাতে পারে। যখন তিনি স্টাডিতে আসতেন, তখন অলোক আগেই জেগে থাকতেন। কখনো তিনি তাকে দেখার অভিনয় করতেন, কখনো সরাসরি তাকিয়ে থাকতেন, যেন চলে যাওয়ার কারণ খুঁজছেন। পরিবেশ সকাল থেকেই ভারী থাকত। প্রিয়া যদি আলোর জন্য পর্দা খুলতেন, তবে তিনি বলতেন আলোর ঝলকানি তাকে বিরক্ত করছে। যদি তিনি পর্দা বন্ধ রাখতেন, তবে জিজ্ঞেস করতেন ঘরটা গুহার মতো লাগছে কেন। কোনো কিছুই ঠিক লাগত না। এক সকালে যখন তিনি হুইল চেয়ারের কুশন ঠিক করছিলেন যাতে অলোকের পিঠে ব্যথা না হয়, অলোক বললেন যে তাকে বিকলাঙ্গের মতো ট্রিট করার প্রয়োজন নেই। প্রিয়া থেমে গেলেন, তাকে দেখলেন এবং জবাব দিলেন যে তিনি অলোককে ওইভাবে দেখেন না, তিনি শুধু নিজের কাজ করছেন। অলোক এক চিলতে হাসি হাসলেন এবং বললেন, সবাই এটাই বলে। এই বাক্যটা বারবার ফিরে আসতে লাগল। সবাই এটাই বলে, সবাই থাকার প্রতিশ্রুতি দেয়, সবাই চলে যায়। প্রিয়া শুনতেন, কিন্তু বিচলিত হতেন না। লম্বা উত্তরের বদলে তিনি কাজের দিকে নজর দিতেন। তিনি অলোকের জন্য তেমন কফি নিয়ে আসতেন যেমনটা তিনি পছন্দ করতেন, কড়া এবং চিনি ছাড়া। তিনি দ্রুত শিখে নিলেন কোন নথি কোথায় রাখা আছে। তিনি দেখলেন যদিও সবকিছু অগোছালো লাগত, তার নিজস্ব একটা সিস্টেম ছিল। তিনি এটাও দেখলেন যে অলোক প্রায়ই কোনো কথা না বলে বাগানের দিকে তাকিয়ে থাকতেন।
একদিন তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি একটু বাইরে যেতে চাইবেন? অলোক জবাব দিলেন, তিনি কোনো তামাশা নন যে তাকে বাইরে ঘোরানো হবে। প্রিয়া জেদ করলেন না, শুধু বললেন যে তাজা হাওয়া মাঝে মাঝে মাথা ব্যথায় সাহায্য করে। সেই দুপুরে তাকে না দেখেই অলোক রাজি হলেন। তাকে নিয়ে যাওয়া বেশ অসুবিধাজনক ছিল। অলোক কারোর ওপর নির্ভরশীল থাকা ঘৃণা করতেন, শুধু দরজা পার হওয়ার জন্যই। যখন একটা চাকা ফ্রেমের মধ্যে আটকে গেল, তখন তিনি রেস্টে জোরে থাপ্পড় মারলেন। প্রিয়া শান্ত থাকলেন এবং চাকাটা সাবধানে বের করে দিলেন। বাগানে পৌঁছনোর পর দীর্ঘ নিস্তব্ধতা বিরাজ করছিল। পাখিদের ডাক আর রাস্তায় গাড়ির দূরের শব্দ শোনা যাচ্ছিল। প্রিয়া এক বেঞ্চে বসলেন। অলোকের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করলেন না। অলোক তাকে আর চোখে দেখলেন। প্রিয়া খুব বেশি কথা বলতেন না। তিনি অলোকের থেকে ব্যক্তিগত কথা বের করার চেষ্টা করতেন না। এটা তাকে অবাক করছিল। আগের কয়েকজন নার্স তার থেকে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করত, তার অনুভূতি নিয়ে কথা বলার চেষ্টা করত। তিনি তাদের তৎক্ষণাৎ চুপ করিয়ে দিতেন। প্রিয়ার ক্ষেত্রে এটা আলাদা ছিল। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু টানটান উত্তেজনা কমেনি। এক দুপুরে যখন তিনি কুরিয়ারে আসা কিছু কোম্পানির কাগজ দেখছিলেন, প্রিয়া দেখলেন যে অলোক কিছু নম্বর পড়তে গিয়ে ভ্রু কুচকাচ্ছেন। না ভেবেই তিনি জিজ্ঞেস করলেন কারো সাহায্য প্রয়োজন কিনা। অলোক ফেটে পড়লেন। তিনি বললেন যে প্রিয়া যেন সেই সব বিষয়ে নাক না গলান, জাতি বুঝেন না। তার কাজ পরামর্শ দেওয়া নয়। অলোকের গলা আশার চেয়েও বেশি চড়া ছিল। প্রিয়া এক পা পিছিয়ে গেলেন। অবাক হলেন, কিন্তু কাঁদলেন না বা তর্কেও জড়ালেন না। তিনি শুধু বললেন যে তিনি সাহায্য করতে চেয়েছিলেন। অলোক হুইলচেয়ার ঘুরিয়ে নিলেন এবং তাকে পিঠ দেখালেন। সেই দিন সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বিকেলে মীরা ফোন করে জিজ্ঞেস করলেন সব কেমন চলছে। অলোক জবাব দিলেন সব সময়ের মতোই। মীরা যখন প্রিয়ার কথা জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যে দেখা যাক ও কতদিন টিকে থাকে। সেই রাতে প্রিয়া বাড়ি প্রিয়ার কার যখন মাধবের হোমওয়ার্কে সাহায্য করছিলেন আর সোফিয়াকে স্কুলের গল্প শোনাচ্ছিলেন, তিনি সেই চিৎকারের কথা ভাবলেন। অলোকের সেই শীতল চাহনির কথা ভাবলেন। তিনি ভাবলেন যে কম পরিশ্রমের অন্য কোনো কাজ খুঁজে নেবেন। কিন্তু তারপর তিনি সেই সপ্তাহের প্রথম পেমেন্টের খামটা খুললেন এবং বুঝতে পারলেন যে তিনি হার মানতে পারবেন না। পরের দিন তিনি ফিরে এলেন। অলোক এটা থেকে অবাক হলেন যে প্রিয়া এমনভাবে এলেন যেন কিছুই হয়নি। তিনি কিছু বললেন না, কিন্তু তার অভিব্যক্তি 1 সেকেন্ডের জন্য বদলে গেল। সেই সকালে এমন কিছু ঘটল যা সামান্য অগ্রগতির ইঙ্গিত দিল। অলোক এক নিচু শেলফে রাখা বই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিলেন। হুইলচেয়ার তাকে খুব কাছে নিয়ে যেতে পারছিল না। তিনি খুব বেশি ঝুঁকেছিলেন এবং ভারসাম্য হারিয়ে ফেললেন। প্রিয়া দ্রুত প্রতিক্রিয়া দেখালেন এবং তাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেললেন। কিছু সেকেন্ডের জন্য তারা খুব কাছাকাছি ছিলেন। অলোক হাঁপাচ্ছিলেন, পরিশ্রমের কারণে নয়, বরং রাগের কারণে। তিনি আশা করছিলেন প্রিয়া কিছু বলবেন, যেমন সাবধান বা আমি বলেছিলাম। কিন্তু প্রিয়া শুধু হুইলচেয়ারটা অ্যাডজাস্ট করলেন এবং কোনো মন্তব্য না করেই বইটা দিয়ে দিলেন। সেই নিস্তব্ধতা ছিল অন্যরকম। এটা অস্বস্তিকর ছিল না। এটা এমন ছিল যেন প্রিয়া বুঝে গেছেন অলোককে তার সীমার কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। দিন যাওয়ার সাথে সাথে তাদের মধ্যে ছোট এবং প্রায় বাধ্য হয়ে করা কিছু কথাবার্তা হতে লাগল। অলোক জিজ্ঞেস করলেন তার বয়সী এক মহিলা কেন এত পরিশ্রমের কাজ করছেন। প্রিয়া জবাব দিলেন যে তার 2টি সন্তান আছে এবং তাকে অনেক বিল মেটাতে হয়। তিনি বেশি বিশদ বর্ণনা দিলেন না। অলোক বাচ্চাদের বাবার কথা জিজ্ঞেস করলেন না, যদিও তিনি ভেবেছিলেন। এক দুপুরে যখন তারা ফিজিওথেরাপিস্টের জন্য অপেক্ষা করছিলেন, যিনি প্রায় সবসময় তাড়াতাড়ি চলে যেতেন কারণ অলোক সেশন ক্যান্সেল করে দিতেন, প্রিয়া বললেন যে আগে তিনি এক বাড়িতে আয়া হিসেবে কাজ করতেন, যেখানে বাচ্চারা তাকে 1 মিনিটও শান্তিতে বসতে দিত না। অলোক টিপ্পনি কাটলেন যে অন্তত সেই বাচ্চারা দৌড়াতে তো পারত। এটা প্রথমবার ছিল যখন তার গলায় রাগের বদলে বিষণ্ণতা বেশি শোনা যাচ্ছিল। প্রিয়া জানতেন না কি বলবেন, কিন্তু তিনি অলোকের সাথেই ছিলেন। ফিজিওথেরাপিস্ট এলেন এবং সবসময় যা হয়, অলোক বললেন তার ইচ্ছে নেই। প্রিয়া সাবধানে হস্তক্ষেপ করলেন। তিনি বললেন যে অলোক মাত্র 10 মিনিট চেষ্টা করে দেখতে পারেন। যদি পরে তার মনে হয় তবে তিনি থেমে যাবেন। অলোক দ্বিধা করলেন কিন্তু মেনে নিলেন। সেই 10 মিনিট খুব কষ্টের ছিল। প্রতিটি নড়াচড়া এমন লাগছিল যেন যা হারিয়ে গেছে তা মনে করিয়ে দিচ্ছে। তবুও শেষ হওয়ার পর তিনি থেরাপিস্টকে তাড়াতাড়ি চলে যেতে বললেন না। এটা ছিল এক ছোট এবং প্রায় অদৃশ্য পরিবর্তন, কিন্তু বাস্তব। সেই রাতে প্রিয়া যখন বিদায় নিলেন, অলোক যাওয়ার আগে তাকে থামালেন। তিনি জিজ্ঞেস করলেন কাল তিনি কখন আসবেন। প্রিয়া জবাব দিলেন 8টার সময়, সব সময়ের মতো। অলোক সরাসরি না তাকিয়েই মাথা নাড়লেন। এটা চিৎকার করার জন্য কোনো ক্ষমা চাওয়া ছিল না বা ভালো হওয়ার প্রতিশ্রুতিও নয়, কিন্তু এটা অস্বীকার করাও ছিল না। একসাথে থাকা এখন ঠিক আগের মতোই কঠিন ছিল। এমন মুহূর্ত আসত যখন অলোক আমার গলা তুলতেন, আর এমন দিনও থাকত যখন প্রিয়া মনে ভারী বোঝা নিয়ে আসতেন। জানতেন না আজ অলোকের কোন মেজাজ পাবেন। তবুও সেই উত্তপ্ত পৃষ্ঠের নিচে কিছু একটা নড়াচড়া শুরু হয়েছিল। এটা এখনো ভরসা বা বন্ধুত্ব ছিল না,
এটা ছিল একটা ছোট জায়গা যেখানে এখন সবকিছু শুধু রাগ ছিল না। আর যদিও তাদের কেউ এটা বলেননি, দুজনেই জানতেন যে এই জায়গাটা বড় হচ্ছে। প্রিয়া প্রথমবার ভ্যালেরিকে তখন দেখলেন যখন বাড়িতে দুপুরে স্বাভাবিকের চেয়ে বেশি হইচই ছিল। অলোক সকালে কন্ট্রাক্টগুলো দেখছিলেন এবং তার মেজাজ খারাপ ছিল, কারণ অনেক প্রজেক্ট লেট চলছিল। প্রিয়া কিছু নথি গুছিয়ে রাখছিলেন যখন তিনি মার্বেলের মেঝেতে খটখট শব্দ শুনলেন। না, এটা মীরা নন। সেই হাঁটার ধরনে একটা আত্মবিশ্বাস আর অন্য কিছু ছিল, যেন প্রতিটি পদক্ষেপ নিজের এলাকা দখল করছে। ভ্যালেরি কোনো কড়া না নেড়েই স্টাডির দরজায় হাজির হলেন। লম্বা, সাজগোজ করা, টানটান চুল আর এক এমন হাসি যা চোখ পর্যন্ত পৌঁছায় না। তিনি প্রিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দেখলেন যার অর্থ কথা ছাড়াই বোঝা যায়। তারপর তিনি অলোকের দৃষ্টি আকর্ষণ করলেন এবং তার গলার স্বর খুব মিষ্টি হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, অলোক কেমন আছেন? তার কি কিছু লাগবে? তিনি কি সাম্প্রতিক আর্থিক রিপোর্টগুলো দেখেছেন? অলোক ছোট ছোট বাক্যে জবাব দিলেন। প্রিয়া দেখলেন ভ্যালেরি কাছে আসায় অলোক আরও আড়ষ্ট হয়ে যাচ্ছেন। ভ্যালেরি রৌনকের স্ত্রী ছিলেন। রৌনক দুর্ঘটনার পর কোম্পানিতে অনেক সিদ্ধান্ত নিচ্ছিলেন। ভ্যালেরিও মিটিংয়ে অংশ নিতেন, যদিও তার কোনো আনুষ্ঠানিক পদ স্পষ্ট ছিল না। তিনি বলতেন তিনি শুধু সাহায্য করছেন, কিন্তু বাড়ির সেই অস্থায়ী অফিসে তার উপস্থিতি ছিল নিয়মিত। সেই দিন তার হাতে এক মোটা ফোল্ডার ছিল। তিনি বিনা অনুমতিতেই টেবিলের কাছে এলেন এবং বোঝাতে লাগলেন যে কিছু জরুরি নথিতে সই করতে হবে। অলোক কলম তুললেন, কিন্তু সই করার আগে তিনি কিছু নম্বর মনোযোগ দিয়ে দেখলেন। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কেন কিছু খরচ এত বেড়ে গেছে? ভ্যালেরি দ্রুত জবাব দিলেন, এমন কিছু প্রযুক্তিগত ব্যাখ্যা যা মুখস্থ করা বলে মনে হচ্ছিল। প্রিয়া, যিনি কিছু পাতা ঠিক করছিলেন, তিনি দেখলেন অলোক পুরোপুরি সন্তুষ্ট হননি। যখন তিনি বললেন এটা তিনি সময় নিয়ে দেখতে চান, তখন ভ্যালেরির হাসি 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল। তিনি বললেন, সময় নেই, পার্টনাররা চাপ দিচ্ছেন। অলোক শেষ পর্যন্ত কলম টেবিলে রেখে দিলেন এবং বললেন তিনি পরে সই করবেন। এর পরের নিস্তব্ধতা ছিল অদ্ভুত। ভ্যালেরি প্রিয়ার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, এ কে? অলোক জবাব দিলেন, ও তার নতুন আয়া। ভ্যালেরি ভ্রু নাচিয়ে টিপ্পনি কাটলেন যে আশা করি ও আগেরগুলোর চেয়ে বেশি দিন টিকবে। প্রিয়া ধাক্কা খেলেন কিন্তু শান্ত রইলেন। তিনি জবাব দিলেন তিনি কাজ করতে এসেছেন এবং এটুকুই। ভ্যালেরি কোনো আন্তরিকতা ছাড়াই হাসলেন এবং বললেন, এই বাড়িতে এটা সহজ নয়। তারপর তিনি অলোকের কাছে এলেন এবং নিচু স্বরে মনে করিয়ে দিলেন যে তার পরিবারের ওপর ভরসা রাখা উচিত। কর্মচারী আসে যায়, কিন্তু রক্তই সব। প্রিয়া সবটুকু না শুনলেও বার্তাটা বুঝে গেলেন। ভ্যালেরি যখন গেলেন তখন বাতাসে এক তীব্র পারফিউমের গন্ধ আর নিয়ন্ত্রণের অনুভূতি রেখে গেলেন। অলোক অনেকক্ষণ চুপ করে রইলেন। প্রিয়া জিজ্ঞেস করলেন, তিনি কি চান নথিগুলো গুছিয়ে দেওয়া হোক? অলোক জবাব দিলেন, না, ওগুলো ওভাবেই থাক। সেই দুপুরে যখন প্রিয়া অলোককে ডাইনিং টেবিলের কাছে নিয়ে যেতে সাহায্য করছিলেন, অলোক মন্তব্য করলেন যে ভ্যালেরি সবসময় সব বিষয়ে নজর দেন। দুর্ঘটনার পর থেকেই তিনি বলতেন রৌনক আর ভ্যালেরি ছাড়া কোম্পানি হয়তো ভেঙে পড়ত। কিন্তু অলোকের গলায় কৃতজ্ঞতা নয়, বরং ক্লান্তি ছিল। পরের কয়েকদিনে ভ্যালেরি আরও বেশি আসতে শুরু করলেন। তিনি বিনা নোটিশে আসতেন, কাগজপত্র দেখতেন, স্টাডি থেকে এমনভাবে ফোন করতেন যেন ওটা তারই। কখনো তিনি প্রিয়ার উপস্থিতিকে পুরোপুরি উপেক্ষা করতেন, কখনো তাকে এমন সব নির্দেশ দিতেন যা অলোকের যত্নের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়। যেমন সেই সব মিটিংয়ের জন্য কফি নিয়ে আসতে বলা যেখানে প্রিয়ার থাকার কথা নয়। প্রিয়া কোনো বিতর্ক ছাড়াই মেনে নিতেন, কিন্তু তিনি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলেন। একবার তিনি ভ্যালেরিকে দ্রুত কিছু নথি নিজের ব্যাগে রাখতে দেখলেন, যখন অলোক সেগুলো চাইছিলেন। একবার তিনি করিডোরে ভ্যালেরি আর রৌনকের মধ্যে জোরালো বিতর্ক শুনলেন। তারা সময়সীমা, ট্রান্সফার আর অলোকের যাতে কোনো লেনদেন পরীক্ষা না করতে পারেন সে বিষয়ে কথা বলছিলেন। প্রিয়া পুরোপুরি না বুঝলেও তার সন্দেহ হলো যে কিছু ঠিক নেই। এক দুপুরে অলোকের একজন পুরনো পার্টনারের সাথে ফোনে কথা হলো, যিনি জিজ্ঞেস করছিলেন যে তিনি এখন সরাসরি গুরুত্বপূর্ণ ইমেলের জবাব কেন দিচ্ছেন না। অলোক জবাব দিলেন তিনি সবসময়ই তো আছেন। ফোন রাখার পর তিনি নিজের ইনবক্স চেক করলেন এবং অনেক মেসেজ দেখলেন যা তিনি আগে দেখেননি। তিনি রৌনককে ব্যাখ্যা চাওয়ার জন্য ফোন করলেন। রৌনক বললেন যে তিনি অলোককে মানসিক চাপ থেকে বাঁচাতে ওগুলো ফিল্টার করেছিলেন। অলোক আশ্বস্ত হতে পারলেন না। প্রিয়া নিস্তব্ধভাবে সব দেখছিলেন, কিন্তু প্রতিটি টুকরো তার মাথায় মিলে যেতে শুরু করল। ভ্যালেরি শুধু সাহায্য করতে চাননি, তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। টানাপোড়েন তখন বাড়ল যখন ভ্যালেরি অলোকের সুস্থ হওয়ার প্রক্রিয়ায় মতামত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ফিজিওথেরাপিস্টের সাথে এক মিটিংয়ে তিনি মন্তব্য করলেন যে হয়তো তারা এমন বিষয়ে টাকা খরচ করছেন যার কোনো ফলাফল আসবে না। তিনি বললেন সবথেকে ভালো হয় যদি তারা সত্যিটা মেনে নেন
আর কোম্পানিতে মনোযোগ দেন। অলোক মুষ্টিবদ্ধ করলেন। প্রিয়া দেখলেন সেই কথাগুলো অলোকের ওপর যতটা বেশি প্রভাব ফেলল যা তিনি দেখাতে চাইছিলেন। সেই রাতে ভ্যালেরি চলে যাওয়ার পর অলোক ঘণ্টার পর ঘণ্টা চুপ করে রইলেন। অবশেষে তিনি বললেন যে হয়তো ভ্যালেরিই ঠিক ছিলেন, থেরাপিতে জোর দেওয়া বৃথা। প্রিয়া তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন এটা কি তার নিজের সিদ্ধান্ত নাকি অন্য কারোর। অলোক জবাব দিলেন না, কিন্তু প্রশ্নটা বাতাসে ভাসতে লাগল। পরের কয়েকদিন আরও উত্তেজনাময় ছিল। ভ্যালেরি প্রিয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা শুরু করলেন। তিনি মীরাকে বললেন যে তিনি প্রিয়াকে বিশ্বাস করেন না, কারণ কেউ জানে না ও আসলে কে। তিনি এটাও ইঙ্গিত দিলেন যে হয়তো প্রিয়া এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। মীরা প্রিয়ার হয়ে কথা বললেও সন্দেহর বীজ বপন করা হয়ে গিয়েছিল। এক সকালে যখন প্রিয়া অলোকের কম্পিউটারে ডিজিটাল ফাইল গুছিয়ে রাখছিলেন, তখন তিনি সাম্প্রতিক আর্থিক বিবরণের একটি ফোল্ডার পেলেন। তিনি কিছু লেনদেন দেখলেন যেগুলোর গন্তব্য অ্যাকাউন্ট তিনি চিনতে পারলেন না। তিনি বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু অঙ্কগুলো বেশ বড় ছিল। ঠিক সেই সময়ে ভ্যালেরি বিনা কড়া নাড়েই ভেতরে ঢুকলেন। স্ক্রিন দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ল্যাপটপটা সজোরে বন্ধ করে দিলেন এবং প্রিয়াকে বললেন যে তার সেই সব বিষয়ে না গলানো উচিত নয় যা তার কাজের আওতার বাইরে। অলোক, যিনি স্টাডির অন্য প্রান্তে ছিলেন, তিনি এই দৃশ্যটা চুপচাপ দেখলেন। প্রথমবার তিনি তৎক্ষণাৎ ভ্যালেরিকে সমর্থন করলেন না। তিনি শুধু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভ্যালেরি জবাব দিলেন, আয়া ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করছে। প্রিয়া বোঝালেন যে তিনি শুধু ফাইলগুলো গুছিয়ে রাখছিলেন যেমনটা বলা হয়েছিল। পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। অলোক বললেন, সেই দিনের জন্য কম্পিউটার থাক। ভ্যালেরি রাগে বেরিয়ে গেলেন। যখন তারা একা হলেন, অলোক প্রিয়াকে সন্দেহ আর কৌতূহলের দৃষ্টিতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, ঠিক কি দেখেছিলেন? প্রিয়া 1 সেকেন্ড দ্বিধা করলেন, কিন্তু সত্যি বলা সিদ্ধান্ত নিলেন। তিনি সেই ট্রান্সফারগুলোর কথা বললেন আর সেই অঙ্কগুলোর কথা যা তার কাছে অদ্ভুত লেগেছিল। অলোক স্তব্ধ হয়ে গেলেন, তথ্যগুলো মেলাতে মেলাতে। এটাই প্রথমবার ছিল যখন পৃথিবীর ওপর তার চিরকালীন সন্দেহমাখা দৃষ্টি প্রিয়ার ওপর নয়, বরং অন্য কারোর ওপর ছিল। আর যখনই সূর্য বাগানে পাটে বসল, কিছু একটা বদলাতে শুরু করল। শুধু তাদের মাঝেই নয়, বরং অলোক যেভাবে সেই পরিবারকে দেখতেন যারা তার রক্ষা করার দাবি করত। যে মুহূর্ত থেকে প্রিয়া কম্পিউটারে সেই অদ্ভুত নড়াচড়াগুলো দেখেছিলেন, তিনি সেটা নিয়ে ভাবা বন্ধ করতে পারছিলেন না। তিনি কোনো অ্যাকাউন্ট্যান্ট বা অর্থ বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু বছরের পর বছর তিনি নিজের ঘরে প্রতিটি পয়সার হিসাব রেখেছিলেন। তিনি জানতেন যখন কিছু ঠিক না থাকে তখন কিভাবে চিনতে হয়। সেই রাতে তিনি খুব কম ঘুমাতে পেরেছিলেন। তিনি ভাবছিলেন, কথাগুলো বলে কি তিনি ভুল করলেন? তিনি ভাবছিলেন হয়তো তিনি এমন কিছুতে জড়িয়ে পড়ছেন যা তার এখতিয়ারের বাইরে। কিন্তু তিনি অলোকের মুখটাও মনে করলেন যখন তিনি প্রিয়ার কথাগুলো শুনছিলেন। ওটা রাগী মুখ ছিল না, ওটা ছিল সন্দেহের, আর এটাই ছিল নতুন। পরের দিন তিনি এই উপলব্ধি নিয়ে বাড়ি এলেন যে পরিবেশ আরও বেশি উত্তপ্ত ছিল। অলোক স্টাডিতে কাগজ দেখছিলেন, এমন মনোযোগ দিয়ে যা তিনি অনেক সপ্তাহ ধরে দেখাননি। প্রিয়াকে আসতে দেখেই তিনি দরজা বন্ধ করতে বললেন। তিনি গলা চড়ালেন না, কোনো টিপ্পনি কাটলেন না, শুধু আবারও বোঝাতে বললেন প্রিয়া কি দেখেছিলেন। প্রিয়া ধীরে ধীরে বললেন। তিনি বললেন, ট্রান্সফারগুলো প্রায়ই একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে যেত, আর সেগুলোর বর্ণনা থাকত খুব সাধারণ, যেমন অপারেটিং খরচ, বাইরের পরামর্শ ফি বা জরুরি পেমেন্ট। কিন্তু অঙ্কগুলো ছিল অনেক বড় এবং ঘন ঘন। অলোকের ভ্রু কুঁচকে গেল। তিনি বললেন, দুর্ঘটনার আগে এই অ্যাকাউন্টগুলো সাধারণ ছিল না। প্রিয়া আর কিছু যোগ করলেন না। তিনি কারোর উপর দোষ চাপাতে চাননি। অলোক কম্পিউটার চালু করলেন এবং তাকে ঠিক সেই জায়গাটা দেখাতে বললেন যেখানে তিনি এটা দেখেছিলেন। এবার যখন ফোল্ডারটা খুলল, কেউ আর জোরে ওটা বন্ধ করল না। অলোক একে একে সব দেখতে শুরু করলেন। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে মাউসের ক্লিক হাতুড়ির শব্দের মতো শোনা যাচ্ছিল। কয়েক মিনিট পর তিনি ফোন তুললেন এবং রৌনককে ডাকলেন। তিনি বললেন রৌনক যেন সেই সন্ধ্যায় সব বিস্তারিত আর্থিক রিপোর্ট নিয়ে আসেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, যা কয়েক সপ্তাহ পর শোনা যাচ্ছিল। প্রিয়া সেই বদলটা লক্ষ্য করলেন। এটা এমন ছিল যেন অলোকের ভেতর কিছু একটা সক্রিয় হয়ে উঠেছে। রৌনক আসার আগে ভ্যালেরি এলেন। তিনি বরাবরের অভ্যাস মতোই ভেতরে ঢুকলেন। তিনি বললেন তিনি শুনেছেন অলোক অ্যাকাউন্টগুলো চেক করতে চান। তিনি শান্ত থাকার চেষ্টা করলেও উত্তেজনা ধরা পড়ছিল। তিনি বোঝালেন সবকিছু নিয়ন্ত্রণে আছে, আর পরিবারের ওপর সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। অলোক চোখের পলক না ফেলে তাকে দেখলেন। তিনি বললেন, নম্বরগুলো পরীক্ষা করা মানে সন্দেহ করা নয়, এটা মালিক হিসেবে তার অধিকার। ভ্যালেরি ঠোঁট কামড়ালেন এবং প্রিয়ার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি জানেন এই চিন্তার উৎস কোথায়। সেই চাহনি স্পষ্ট ছিল, তিনি কোনো শব্দ ছাড়াই সতর্ক করছিলেন।
ঘণ্টাখানেক পর রৌনক অনেকগুলো ফোল্ডার নিয়ে এলেন। স্টাডিটা যেন এক তদন্ত কেন্দ্র হয়ে উঠল। অলোক প্রিয়াকে থেকে যেতে বললেন। ভ্যালেরি ভ্রু কুচকালেও কিছু বললেন না। রৌনক লেনদেনগুলোর ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। তিনি সাময়িক বিনিয়োগ, অগ্রিম পেমেন্ট আর এমন সব সুযোগের কথা বললেন যা সুবিধা তারা নিতে পারতেন। কিন্তু প্রতিটি ব্যাখ্যায় কিছু না কিছু ফাঁক ছিল। অলোক সরাসরি প্রশ্ন করলেন, সঠিক তারিখ, ঠিকাদারের নাম, সই করা চুক্তি। রৌনক প্রয়োজনের চেয়েও বেশি তোতলাচ্ছিলেন। প্রিয়া চুপচাপ সব দেখছিলেন, কিন্তু তার মনে হল বাতাস আরও ভারী হয়ে উঠছে। এক মুহূর্তে অলোক এক বিশেষ ট্রান্সফারের রসিদ চাইলেন, যা প্রতি মাসে নিয়ম করে করা হতো। রৌনক কাগজের স্তূপের মধ্যে খুঁজতে শুরু করলেন এবং বললেন, ওগুলো তার কাছে নেই, পরে পাঠিয়ে দেবেন। এই উত্তর অলোকের পছন্দ হল না। তার চোখের ভাষা বদলে গেল। এখন তিনি আর সেই ক্লান্ত মানুষ ছিলেন না, বরং এমন একজন ছিলেন যার সত্যি সন্দেহ হতে শুরু করেছে। মিটিং শেষ হওয়ার পর ভ্যালেরি করিডোরে প্রিয়ার কাছে এলেন। তিনি বললেন, প্রিয়ার উচিত এই বাড়িতে নিজের সীমা মনে রাখা। অলোকের মনে সন্দেহের বীজ বোনা তার কাজ নয়। প্রিয়া জোরে জবাব দেওয়ার ইচ্ছে অনুভব করলেও নিজেকে সামলে নিলেন। তিনি শুধু বললেন, তার একমাত্র উদ্দেশ্য নিজের কাজ ঠিকমতো করা। ভ্যালেরি একটু ঝুঁকে প্রিয়াকে সতর্ক করলেন যে বড় ব্যবসায় সবকিছু ততটা সরল হয় না যতটা মনে হয়। তারপর তিনি চলে গেলেন। সেই সতর্কতা প্রিয়ার মাথায় ঘুরতে লাগল। বিকেলের দিকে অলোক এমন কিছু চাইলেন যা তিনি দীর্ঘ সময় ধরে করেননি। তিনি কোম্পানির প্রধান অফিসে যেতে চাইলেন। মীরা এটা শুনে অবাক হলেন। তিনি অলোককে বেশি চাপ না নেওয়ার কথা বললেও অলোক নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। প্রিয়া তাকে তৈরি হতে সাহায্য করলেন। যাত্রাটা ছিল নিস্তব্ধ। বিল্ডিংয়ে পৌঁছানোর পর অনেক কর্মচারী অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ঘাবড়ে গেল, কেউ স্বাভাবিক থাকার অভিনয় করল। অলোক সরাসরি বোর্ডরুমে নিয়ে যেতে বললেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি রিপোর্ট দেখলেন, অ্যাকাউন্ট্যান্টদের সাথে কথা বললেন আর এমন সব ফাইল চাইলেন যা আগে রৌনকের উপর ভরসা করে কোনোদিন চাননি। ধীরে ধীরে আরও অনেক অসঙ্গতি সামনে আসতে লাগল। ফোলা ফাঁপা বিল, নতুন তৈরি হওয়া কোম্পানিকে পেমেন্ট আর তার সরাসরি অনুমতি ছাড়াই সই করা কিছু চুক্তি। প্রতিটি নতুন তথ্য এমন এক টুকরো ছিল যা প্রিয়ার প্রথম দেখা সেই বিষয়টিকে নিশ্চিত করছিল। ভ্যালারি তখন অফিসে এলেন যখন বেশ দেরি হয়ে গেছে। তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করলেন এই বলে যে সব কিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু অলোক এখন আর তাদের ওপর আগের মতো বিশ্বাস করছিলেন না। প্রিয়া একপাশে দাঁড়িয়ে রইলেন, এটা জেনে যে তার ভূমিকা প্রত্যক্ষ নয়। তবুও তিনি জানতেন সেই দিনটি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যখন তারা বাড়ি ফিরলেন, অলোক খুব ক্লান্ত ছিলেন, কিন্তু তার চোখে অন্য কিছু ছিল। এটা শুধু রাগ নয়, এটা ছিল দৃঢ় সংকল্প। তিনি প্রিয়াকে বললেন পরের দিন সব ডিজিটাল ফাইল বছরের শুরু থেকে গুছিয়ে ফেলতে। তিনি বললেন যে তিনি সবকিছু ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন। প্রিয়া মাথা নাড়লেন। তিনি জানতেন যে এর ফল ভোগ করতে হবে। সেই রাতে বিদায় নেওয়ার সময় অলোক তাকে তার নামে ডাকলেন। এটি প্রথমবার ছিল যখন তিনি কোনো শীতলতা ছাড়াই এমনটা করেছিলেন। তিনি ধন্যবাদ জানালেন, যদিও তা খুব অস্ফুট স্বরে শোনা গিয়েছিল। প্রিয়া গলায় এক দলা আবেগ অনুভব করলেন। এটি কোনো জয় ছিল না, কোনো উৎসবও ছিল না। এটি ছিল কেবল বড় কিছুর শুরু। কিন্তু সেই উত্তেজনাপূর্ণ বাড়ির পরিবেশে তিনি বুঝলেন যে তিনি এখন কেবল সেই আয়া ছিলেন না যার ব্যাপারে কেউ আশা করেনি যে সে টিকে থাকবে। তিনি সেই ব্যক্তি হয়ে উঠেছিলেন যিনি এমন একটি দরজা খুলে দিয়েছিলেন যা অন্যেরা বন্ধ রাখতে চেয়েছিল, এবং সেই দরজার ওপাশে সংখ্যার ভুল হিসাবের চেয়েও অনেক বেশি কিছু ছিল। অফিসে যাওয়ার পরের দিনগুলো ছিল খুব ভারী। অলোক খুব কম ঘুমাতেন। তিনি রাত পর্যন্ত ফাইলগুলো দেখতেন, সংখ্যার তুলনা করতেন আর এমন সব ফোন করতেন যা আগে তিনি না ভেবেই অন্যদের হাতে সঁপে দিতেন। প্রিয়া দেখলেন যে তিনি আগের চেয়ে বেশি মনোযোগী ছিলেন, কিন্তু অনেক বেশি মানসিক চাপেও ছিলেন। চাপের ভার তার ওপর ভারী হয়ে পড়ছিল। তিনি খুব কম খাবার খেতেন আর বিশ্রাম নিতে অস্বীকার করতেন। মীরা তাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি এটা বোঝার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে তার অনুপস্থিতির সময় তার কোম্পানির সাথে আসলে কি ঘটেছিল। ভ্যালেরি এর বিপরীতে বাড়িতে কম দেখা দিতেন, কিন্তু যখনই আসতেন তার হাসি আরও বেশি কৃত্রিম মনে হতো। পরিবেশ গোমোট হয়েছিল। এক দুপুরে যখন প্রিয়া স্টাডিতে নথিপত্র গুছিয়ে রাখছিলেন, অলোকের নিঃশ্বাস নেওয়ার ধরন বদলে গেল। শুরুতে এটি হালকা ছিল, যেন তিনি ক্লান্ত। তিনি ওপরের দিকে তাকালেন এবং দেখলেন যে অলোকের মুখ স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাশে ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কি ঠিক বোধ করছেন। অলোক জবাব দিলেন যে হ্যাঁ, শুধু একটু মাথা ব্যথা করছে। তিনি পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার হাত কাঁপতে লাগল। প্রিয়া যা করছিলেন তা ছেড়ে তার কাছে গেলেন।
অলোকের নিঃশ্বাস দ্রুত এবং অগোছালো হয়ে গেল। অলোক এক হাত দিয়ে বুক চেপে ধরলেন, যেন কোনো কিছু ভেতর থেকে তাকে পিষে দিচ্ছে। প্রিয়া পেটের ভেতর ভয়ের এক ধাক্কা অনুভব করলেন, কিন্তু তিনি সময় নষ্ট করলেন না। তিনি অবিলম্বে বাড়ির ডাক্তারকে ফোন করলেন, যখন তিনি অলোককে সজাগ রাখার চেষ্টা করছিলেন। অলোক বলার চেষ্টা করছিলেন যে তিনি ঠিক আছেন, যেন প্রিয়া বেশি চিন্তা না করেন, কিন্তু তার কপালের ঘাম অন্য কিছু বলছিল। প্রিয়া তাকে সোফায় শুয়ে পড়তে সাহায্য করলেন। তিনি তার পা দুটো কিছুটা ওপরে তুলে দিলেন, যেমনটা তিনি ফার্স্ট এইডে শিখেছিলেন, এবং তার সাথে শান্তভাবে কথা বললেন, যাতে তিনি ঘাবড়ে না যান। প্রতিটি মিনিট যেন শতাব্দীর মতো মনে হচ্ছিল। শব্দ শুনে মীরা দৌড়ে এলেন। নিজের ভাইকে এই অবস্থায় দেখে তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ডাক্তার কিছুক্ষণ পরেই পৌঁছালেন এবং অলোককে দ্রুত পরীক্ষা করলেন। তিনি বললেন যে এটি উদ্বেগ এবং অতিরিক্ত ক্লান্তির একটি গুরুতর সংকট বলে মনে হচ্ছে, তবে তাকে আরও গুরুতর কিছু হওয়া থেকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স নীল আলো জ্বালিয়ে চলে এলো, যা রাস্তার শান্তি ভেঙে দিল। যখন তাকে ওপরে তোলা হচ্ছিল, অলোক সজাগভাবে প্রিয়াকে খোঁজার চেষ্টা করলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে সবসময়কার রাগের চেয়ে আলাদা কিছু দেখা যাচ্ছিল। এটি ছিল আসল ভয়, যা তিনি স্বীকার করতে চাইছিলেন না। হাসপাতালে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেল যে কোনো গুরুতর হৃদরোগের সমস্যা ছিল না, কিন্তু মানসিক চাপের মাত্রা অনেক বেশি ছিল। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন, যদি তিনি এভাবেই চলতে থাকেন তবে পরিস্থিতি খারাপ হতে পারে। তিনি গতি কমানোর, ভালোভাবে ঘুমানোর এবং সবকিছু একা কাঁধে না নেওয়ার পরামর্শ দিলেন। অলোক চুপচাপ শুনছিলেন। তিনি কোনো তর্ক করছিলেন না। এটি আগে থেকেই অদ্ভুত ছিল। মীরার বিশ্রামের জন্য বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল এবং প্রিয়া ডাক্তারের সাথে কথা বলছিলেন। তিনি নিজের বাচ্চাদের কথা ভাবলেন, রাজীবকে হারানো এবং এত সব প্রশ্নের সাথে বেঁচে থাকার কথা ভাবলেন। অলোককে দুর্বল দেখে তার ভেতর কিছু একটা নাড়া দিল। এটি দয়া ছিল না, এটি ছিল সেই উপলব্ধি যে সেই কঠিন মানুষটির আড়ালে কেউ একজন আছে যে ভয়ও পাচ্ছিল। যখন অলোককে পর্যবেক্ষণের জন্য একটি রুমে নিয়ে যাওয়া হলো, প্রিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। অলোক অনেক বেশি শান্ত ছিলেন। কিছু মনিটর তার সাথে যুক্ত ছিল। তিনি তাকালেন এবং এবার কোনো কটু কথা ছিল না। তিনি বললেন যে নিজেকে দুর্বল মনে হওয়াটা তার কাছে ঘৃণ্য ছিল। প্রিয়া তার কাছে গেলেন এবং জবাব দিলেন যে তার জায়গায় অন্য কেউ হলেও ক্লান্ত হয়ে পড়ত। এটি দুর্বলতা নয়, এটি অনেক বেশি বোঝা একসাথে নেওয়ার ফল। অলোক কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর স্বীকার করলেন যে দুর্ঘটনার পর থেকে তিনি আসলে কোনো কিছু বোঝার জন্য সময় নেননি। প্রথমে শারীরিক কষ্ট ছিল, তারপর রাগ, তারপর কোম্পানি। তিনি নিজেকে কোনোদিন থামতে দেননি। এই স্বীকারোক্তি দীর্ঘ বা নাটকীয় ছিল না, কিন্তু তা ছিল সৎ। প্রিয়া তাকে কোনো লম্বা বক্তৃতা দিলেন না, শুধু বললেন যে তাকে একদিনে সবকিছু সমাধান করার প্রয়োজন নেই এবং সাহায্য চাওয়া তাকে কম সক্ষম করে তোলে না। অলোক এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিলেন। তিনি সত্যি শুনছিলেন। সেই রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। মীরাকে বিশ্রামের জন্য কয়েক ঘন্টা বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল এবং প্রিয়া থেকে যাওয়ার প্রস্তাব দিলেন। এটি তার কাজের কঠোর অংশ ছিল না, কিন্তু তিনি তাকে একা ছাড়তে চাইলেন না। ভোরের দিকে অলোক একটি দুঃস্বপ্ন দেখে অস্থির হয়ে জেগে উঠলেন। তার নিঃশ্বাস আবার দ্রুত হয়ে গেল। প্রিয়া না ভেবেই তার হাত ধরে ফেললেন। তিনি তার সাথে শান্তভাবে কথা বললেন। তাকে মনে করিয়ে দিলেন যে তিনি হাসপাতালে আছেন এবং সবকিছু নিয়ন্ত্রণে ছিল। ধীরে ধীরে তিনি শান্ত হলেন। অলোক সঙ্গে সঙ্গে হাত ছাড়লেন না। এটি একটি সাধারণ ইঙ্গিত ছিল, কিন্তু এটি বিশেষ কিছু চিহ্নিত করল। পরের দিন সকালে ডাক্তার তাকে বাড়ি ফেরার অনুমতি দিলেন, এই শর্তে যে তিনি কাজের গতি কমাবেন। ফেরার পথে নিস্তব্ধতা এখন আর অস্বস্তিকর ছিল না, বরং তা ছিল চিন্তাশীল। পৌঁছানোর পর অলোক সেই দিনের মিটিংগুলো বাতিল করতে বললেন। তিনি প্রিয়াকে কেবল প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে সাহায্য করতে বললেন। প্রথমবার যখন থেকে তিনি এসেছিলেন, অলোক কোনো তর্ক ছাড়াই বিশ্রাম মেনে নিলেন। তিনি নিজের ঘরে শুয়ে পড়লেন এবং চোখ বন্ধ করে নিলেন, যখন প্রিয়া তাকে আরাম দেওয়ার জন্য কিছু বালিশ ঠিক করে দিলেন। বাইরে বের হওয়ার আগে তিনি প্রিয়াকে থামালেন। তিনি ধন্যবাদ জানালেন যে প্রিয়া শান্তি হারাননি। তিনি বললেন যে যদি তিনি তাড়াতাড়ি ব্যবস্থা না নিতেন তবে হয়তো সবকিছু আরও খারাপ হতো। প্রিয়া আলতো করে হাসলেন এবং জবাব দিলেন যে তিনি কেবল তাই করেছেন যা অন্য যে কেউ করত। অলোক মাথা নাড়লেন। তিনি জানতেন প্রিয়া কি বলছিলেন। এই শারীরিক সংকট তাদের মধ্যকার পরিবেশ বদলে দিল। এটি সমস্যাগুলো বা ভ্যালারির সাথে উত্তেজনা শেষ করেনি, কিন্তু এটি একটি দেওয়াল ভেঙে দিল। অলোক তাকে কেবল একজন কর্মচারী হিসেবে দেখা বন্ধ করে দিলেন। তিনি ভরসা করতে শুরু করলেন যে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন প্রিয়া পালিয়ে যাবেন না।
আর প্রিয়া তাকে হাসপাতালের বিছানায় দুর্বল দেখে বুঝলেন যে সেই কঠোর মেজাজের আড়ালে এমন একজন মানুষ ছিল যে খুব দীর্ঘ সময় ধরে ভয় আর রাগ নিজের ভেতর লুকিয়ে রেখেছিল। না বলে অলোক যেন বদলে গেলেন হাসপাতালের সেই সংকটের পর। এটি একদিনে হওয়া কোনো বড় পরিবর্তন ছিল না, কিন্তু সেই দেওয়ালে একটি ফাটল দেখা দিল যা তিনি 2 বছর ধরে তৈরি করছিলেন। তিনি একটু বেশি ঘুমাতে লাগলেন, ডাক্তারের পরামর্শগুলো মেনে নিতে শুরু করলেন এবং কম্পিউটারের সামনে কম সময় কাটাতে লাগলেন। প্রিয়া দেখলেন যে তিনি এখন আর কোনো ছোট বিষয়ে আগের মতো রাগ করতেন না। তিনি এখনও দাবিদার ছিলেন, কিন্তু এমন কিছু মুহূর্ত আসত যখন তাকে কথা বলার জন্য বেশি প্রস্তুত মনে হতো। এক দুপুরে যখন আকাশ মেঘলা ছিল এবং বাড়িটা স্বাভাবিকের চেয়ে বেশি শান্ত লাগছিল, অলোক বাইরে বাগানে যাওয়ার কথা বললেন। প্রিয়া সাবধানে সাহায্য করলেন এবং তাকে সেই অংশে নিয়ে গেলেন যেখানে একটি বড় গাছ ছায়া দিচ্ছিল। তারা সেখানে বসলেন। বাতাসে পাতায় পাতায় নাচন শুনছিলেন, কোনো কথা না বলেই অনেক মিনিট কেটে গেল। হঠাৎ অলোক প্রিয়ার দিকে না তাকিয়েই কথা বললেন। তিনি বললেন যে তিনি কোনোদিন কাউকে বলেননি অ্যাক্সিডেন্টের রাতে কি ঘটেছিল। প্রিয়া সঙ্গে সঙ্গে কোনো জবাব দিলেন না। তিনি শুধু বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন। অলোক দীর্ঘশ্বাস নিলেন এবং শুরু করলেন। তিনি বললেন যে সেই রাতে তিনি শুধু সামান্য মদ্যপানই করেননি, বরং তিনি রওনকের সাথে হওয়া তর্কের কারণেও বিচলিত ছিলেন। তিনি বললেন যে ডিনারের আগে তারা একটি বড় বিনিয়োগ নিয়ে কথা বলেছিলেন, যা তার পছন্দ হয়নি। রওনক জোর দিচ্ছিলেন যে এটি একটি অনন্য সুযোগ ছিল। অলোক কথাটি অন্য দিনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই বিষয়টি তার মাথায় ঘুরছিল। যখন গাড়ি চালানোর সময় মীরা ফোন করলেন, তখন তিনি আগে থেকেই বিরক্ত ছিলেন। তিনি প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে জবাব দিয়েছিলেন। তার সাথে কথা বলার সময় তিনি ট্রাকের আলো খুব দেরিতে দেখেছিলেন। তিনি বললেন যে যখনই তিনি চোখ বন্ধ করেন, আজও সেই ধাক্কার শব্দ শুনতে পান। তার কণ্ঠস্বর কাঁপছিল না, কিন্তু তা অনেক ধীর মনে হচ্ছিল। প্রিয়া তাকে কোনো বাধা না দিয়ে শুনছিলেন। অলোক কবুল করলেন যে মাসের পর মাস তিনি মীরাকে সেই কলের জন্য দোষী ভেবেছেন, যদিও মনে মনে তিনি জানতেন যে উত্তর দেওয়ার সিদ্ধান্তটি তারই ছিল। তিনি এটাও বললেন যে তিনি মাঝে মাঝে ভাবতেন অ্যাক্সিডেন্ট কি শুধু দুর্ভাগ্য ছিল নাকি অন্য কিছুও প্রভাব ফেলেছিল। সেই শেষ বাক্যটি প্রিয়াকে সতর্ক করে দিল। অলোক জানালেন যে অফিসিয়াল রিপোর্টে বৃষ্টি আর অতিরিক্ত গতির কথা ছিল, কিন্তু কিছু বিশদ বিবরণ ছিল যা তার কাছে কোনোদিন ঠিক মনে হয়নি। উদাহরণ হিসেবে তার মনে পড়ল যে অ্যাক্সিডেন্টের কয়েকদিন আগে তিনি অনুভব করেছিলেন গাড়ির ব্রেকগুলো অন্যরকম লাগছে। তিনি ভেবেছিলেন এটি তার ভ্রম ছিল। দুর্ঘটনার পর গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং কেউ কোনো কিছু নতুন করে পরীক্ষা করেনি। রওনক তার সার্জারির সময় সব আনুষ্ঠানিকতা সামলেছিলেন। অলোক বললেন যে সেই সময় তিনি পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করতে এত ব্যস্ত ছিলেন যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করার সময় তার কাছে ছিল না। কিন্তু এখন কোম্পানিতে অনিয়মের সাথে সেই স্মৃতিগুলো জোরালোভাবে ফিরে আসছিল। প্রিয়া এক শিহরণ অনুভব করলেন। তিনি জানতেন না এটি কোনো বাস্তব সন্দেহ নাকি কেবল মনের কোনো ব্যাখ্যা খোঁজা। তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কি কোনোদিন এই ব্যাপারে কারোর সাথে কথা বলেছেন। অলোক মাথা নাড়লেন। তিনি বললেন যে এটি পাগলপন মনে হতো, যে কেউ এমন কোনো থিওরি শুনতে চাইত না যখন সবকিছু একটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছিল। এছাড়া নিজেরই পরিবারের উপর সন্দেহ করা তার কাছে অসহ্য মনে হতো। প্রিয়া তাকে মনোযোগ দিয়ে দেখলেন। তিনি বললেন যে প্রশ্ন করা মানেই অভিযোগ করা নয়। যদি কিছু ঠিক না লাগে তবে তার তদন্ত করা যুক্তিসঙ্গত। অলোক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর এক ফালি বিষণ্ণ হাসি হাসলেন। তিনি বললেন প্রিয়ার সাথে এই কথা বলা অদ্ভুত ছিল, যে তিনি তাকে খুব কমই চেনেন, অথচ প্রিয়াই একমাত্র ব্যক্তি যার সাথে কথা বলে তার মনে হলো যে তিনি কাউকে পাগল বা দুর্বল না ভেবে সবকিছু বলতে পারেন। সেই মন্তব্যটি তাদের দুজনের মাঝে ভেসে রইল। এটি কোনো রোমান্টিক কথা ছিল না, কিন্তু তা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক সেই সময় মীরা বাগানে এলেন। তিনি হাতে মোবাইল নিয়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখে এলেন। তিনি বললেন যে ভ্যালেরি তাকে না জিজ্ঞেস করেই অফিসে একটি জরুরি মিটিং ডেকেছেন। অলোকের ভ্রু কুঁচকে গেল। তিনি বললেন যে তার অনুমতি ছাড়া কারোর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মীরা কথা বলার আগেই ইতস্তত করলেন। তিনি কবুল করলেন যে তার অনেক দিন ধরেই মনে হচ্ছিল রওনক আর ভ্যালেরি কোম্পানিকে এমনভাবে চালাচ্ছেন যেন ওটা তাদেরই। তারা প্রায়ই তাকে গুরুত্বপূর্ণ কথাবার্তা থেকে বাইরে রাখতেন। অলোক চুপ হয়ে গেলেন, বাগানের দিকে তাকালেন, তারপর তার বোনের দিকে, তারপর প্রিয়ার দিকে।
এটি স্পষ্ট ছিল যে তার মাথায় সবকিছু এক সুতোয় গাঁথা হতে শুরু করেছে। সেই রাতে স্টাডিতে ফিরে অলোক প্রিয়াকে দুর্ঘটনার গাড়ির বীমা ফাইলগুলো খুঁজতে বললেন। তিনি সবকিছু শুরু থেকে দেখতে চাইলেন। প্রিয়া যখন পুরনো ড্রয়ারে রাখা ফিজিক্যাল ফোল্ডারগুলো খুঁজছিলেন, তখন অলোক সাধারণের চেয়ে অনেক বেশি কথা বলছিলেন। তিনি স্বীকার করলেন যে ধাক্কা লাগার দিন তার মনে হয়েছিল ব্রেক প্যাডেল 1 সেকেন্ড দেরিতে কাজ করছিল। তিনি বললেন যে হয়তো এটি কেবল ভয় ছিল, কিন্তু তিনি এটিকে উপেক্ষা করতে পারছিলেন না। প্রিয়া বিমার ফাইলগুলো পেলেন এবং তাকে দিলেন। অলোক প্রতিটি পাতা মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। প্রযুক্তিগত রিপোর্ট, যানবাহনের ছবি আর বয়ান ছিল। প্রথম নজরে অস্বাভাবিক কিছু মনে হল না, তবে একটি বিস্তারিত যান্ত্রিক রিপোর্ট সেখানে ছিল না। অলোকের ভ্রু কুঁচকে গেল। তার মনে পড়ল যে বীমা কোম্পানির একটি রিপোর্ট তৈরি করার কথা ছিল। তিনি কাগজপত্রের মধ্যে খুঁজলেন এবং সেটি পেলেন না। সেই অনুপস্থিতি তার ভেতর কিছু একটা জাগিয়ে দিল। এটি কিছুই প্রমাণ করত না, কিন্তু এটি ছিল একটি হারিয়ে যাওয়া টুকরো। প্রিয়া দেখলেন অলোকের চাহনি কিভাবে শক্ত হয়ে গেল, অনিয়ন্ত্রিত রাগে নয়, বরং দৃঢ় সংকল্পে। তিনি জিজ্ঞেস করলেন তিনি এখন কি করতে চলেছেন। অলোক জবাব দিলেন যে প্রথমে তিনি নিশ্চিত করবেন সেই রিপোর্টটি আদৌ ছিল কিনা, আর যদি থেকে থাকে তবে কেন সেটি ফাইলে নেই। তিনি অভিযোগ বা দোষীদের নিয়ে কথা বললেন না, শুধু উত্তর খোঁজার কথা বললেন। প্রিয়ার সেই রাতে যাওয়ার আগে অলোক তাকে আরও একবার থামালেন। তিনি বললেন 2 বছর ধরে তিনি এই বিশ্বাসে বেঁচে ছিলেন যে তার জীবন তার নিজের ভুলের কারণে শেষ হয়ে গেছে। হয়তো তাই ছিল, কিন্তু তাকে নিশ্চিত হতে হবে। তিনি বললেন তাকে বিচার না করে শোনার জন্য ধন্যবাদ। প্রিয়া জবাব দিলেন যে মাঝে মাঝে সবথেকে কঠিন কাজ সত্যিটা জানা নয়, বরং সেটি দেখার সাহস করা। অলোক তাকে নিস্তব্ধভাবে দেখলেন, যেন তিনি তার আয়ার চেয়েও বেশি কিছু দেখছিলেন। এবং যেমনই বাড়ি আবার শান্ত হল, দুর্ঘটনার সেই স্বীকারোক্তি একটি চাপা স্মৃতি থেকে সরে এসে একটি সন্দেহের শুরু হয়ে গেল, যা সবকিছু বদলে দিতে পারত। যেদিন থেকে অলোক দুর্ঘটনার নথিপত্র পরীক্ষা শুরু করলেন, ভ্যালেরি প্রিয়ার সাথে তার ব্যবহারে আমূল পরিবর্তন আনলেন। এখন আর তা শুধু শীতল চাহনি বা শিষ্টাচারের অজুহাতে দেওয়া টিপ্পনী ছিল না। এখন অন্য কিছু ছিল, যা আরও সরাসরি এবং স্পষ্ট। তিনি প্রিয়াকে একটি বিপদ মনে করতেন, এবং প্রিয়া এটি প্রতিবার অনুভব করতেন যখন তাদের নজর করিডোরে মিলত। এক সকালে প্রিয়া বাড়িতে পৌঁছানোর পর অনুভব করলেন পরিবেশ অদ্ভুত ছিল। রাধুনী তার থেকে নজর এড়িয়ে চলছিল, এবং প্রবেশদ্বারের গার্ড সবসময়কার চেয়ে বেশি গম্ভীর ছিল। যখন তিনি স্টাডিতে ঢুকলেন তখন অলোক সেখানে ছিলেন না। তার জায়গায় ভ্যালেরি বসে মেঝেতে রাখা কিছু নথিপত্র দেখছিলেন। তিনি প্রিয়াকে দরজায় দেখে ধীরে ধীরে মাথা তুললেন। তিনি দরজা বন্ধ করতে বললেন। তার কণ্ঠস্বর ছিল সরাসরি, আগের মিথ্যা মধুরতা ছাড়াই। তিনি বললেন যে অফিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে, এবং প্রিয়া ছাড়া বাড়িতে একা কেউ ছিল না। প্রিয়া অনুভব করলেন তার বুক জোরে ধড়ফড় করছে। তিনি বুঝতে পারছিলেন না ভ্যালেরি কি বলছেন। তিনি জিজ্ঞেস করলেন কোন নথিপত্রগুলো। ভ্যালেরি জবাব দিলেন সেগুলো সাম্প্রতিক বিনিয়োগ সংক্রান্ত চুক্তিপত্র ছিল, এবং অলোক সেগুলো গতকাল চেয়েছিলেন। তার মতে এই স্টাডিতে আর কেউ আসেনি। অভিযোগ স্পষ্ট ছিল, যদিও তিনি সরাসরি সেই শব্দটি ব্যবহার করেননি। প্রিয়া সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন। তিনি বললেন যে তিনি এমন কিছু ছুঁয়ে দেখেননি যার অনুমতি তার ছিল না। ভ্যালেরি হাত ভাঁজ করে বললেন যে হিসাব মিলছে না। ঠিক সেই সময় অলোক স্টাডিতে এলেন। তিনি উত্তেজনা দেখলেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন কি হয়েছে। ভ্যালেরি প্রিয়া কিছু বলার আগেই বলা শুরু করলেন। তিনি বোঝালেন নথিপত্র হারিয়ে গেছে, এবং দায়িত্ব হিসেবে তার পরীক্ষা করা উচিত কে সেখানে ঢুকেছিল। তিনি কথা বলার সময় প্রিয়ার দিকে তাকিয়েছিলেন। অলোকের ভ্রু কুঁচকে গেল। তিনি জিজ্ঞেস করলেন কোন নথিপত্রগুলো। ভ্যালেরি চুক্তিপত্রগুলোর কথা বললেন। অলোক 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলেন, এবং তারপর বললেন যে তিনি নিজেই কাল রাতে ওগুলো অন্য ডিজিটাল ফোল্ডারে সরিয়ে নিয়েছিলেন। নিস্তব্ধতা ভারী হয়ে গেল। ভ্যালেরি চমকে গিয়ে চোখের পলক ফেললেন। তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন এবং বললেন হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অভিযোগ তোলা হয়ে গিয়েছিল। প্রিয়া স্বস্তি আজ আগের এক মিশ্রণ অনুভব করলেন, ভুলের জন্য নয় বরং উদ্দেশ্যের জন্য। অলোক ভ্যালেরিকে এমনভাবে দেখলেন যা মোটেই সদয় ছিল না। তিনি বললেন যে কারোর ওপর অভিযোগ করার আগে নিশ্চিত হওয়া উচিত। ভ্যালেরি জবাব দিলেন তিনি কেবল কোম্পানির স্বার্থ রক্ষা করছিলেন। তারপর তিনি দ্রুত স্টাডি থেকে বেরিয়ে গেলেন। যখন তারা একা হলেন, অলোক প্রিয়াকে চুপচাপ দেখলেন। তিনি প্রিয়াকে সততার সাথে বলতে বললেন যদি তার কোনো সময় পরিস্থিতি অস্বস্তিকর লাগে তবে যেন তাকে জানান। প্রিয়া দীর্ঘশ্বাস নিলেন। তিনি স্বীকার করলেন যে তার অস্বস্তি লাগছিল, তবে কাজের জন্য নয় বরং ভ্যালেরি তার সাথে যে ব্যবহার করছিলেন তার জন্য।
তিনি বললেন যে তিনি পারিবারিক সমস্যায় পড়ার জন্য আসেননি, কিন্তু তিনি অযৌক্তিক অভিযোগ মেনেও নেবেন না। অলোক ধীরে ধীরে মাথা নাড়লেন। প্রথমবার তার মনে হলো যে চাপ হয়তো শুধু তার ওপরই পড়ছিল না। সেই বিকেলে পরিস্থিতি আরও খারাপ হল। ভ্যালেরি রাউনকের সাথে ফিরলেন এবং অলোকের সাথে একটি ব্যক্তিগত মিটিং চাইলেন। তিনি জোর দিলেন যে প্রিয়ার উপস্থিতিতে মনোযোগ বিঘ্নিত হচ্ছে এবং দ্বন্দ্ব তৈরি হচ্ছে। রাউনক বললেন যে প্রিয়ার আসার পর থেকে অলোক অনেক বেশি সন্দেহপ্রবণ হয়ে গেছেন এবং এতে কোম্পানির স্থিতিশীলতা প্রভাবিত হচ্ছে। অলোক কোনো কথা না বলে শুনছিলেন। ভ্যালেরি আরও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি পরামর্শ দিলেন যে হয়তো প্রিয়া তার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছেন। যেখানে তিনি কিছুই জানেন না সেখানে সন্দেহের বীজ বুনছেন। এটি ছিল সরাসরি আক্রমণ। যখন প্রিয়াকে স্টাডিতে ডাকা হলো, তিনি জানতেন বড় কিছু হতে চলেছে। তিনি সোজা হয়ে ভেতরে ঢুকলেন, যদিও ভেতর থেকে তিনি ভয় পাচ্ছিলেন। রৌনক আগে কথা বললেন। তিনি বললেন, সবার ভালোর জন্য সবথেকে ভালো হবে যদি প্রিয়া অন্য কোনো কাজ খুঁজে নেন। কোম্পানি তাকে চলে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিতে পারে। প্রিয়া অলোকের দিকে তাকালেন। তিনি শুরুতে কিছুই বললেন না। ভ্যালারি সেই নিস্তব্ধতার সুযোগ নিয়ে কথাটি আরও শক্ত করলেন। তিনি বললেন, বাড়ির শান্তির প্রয়োজন, সন্দেহের নয়। প্রিয়ার মনে হল তার গলা আটকে আসছে, কিন্তু তিনি কাঁদলেন না। তিনি সেখানে বোঝালেন যে তিনি কোনো দিন কাজ থেকে ছুটি নেননি। তিনি সব সময় স্বচ্ছ ছিলেন, এবং যদি তারা তাকে বের করে দিতে চান তবে তিনি তা মেনে নেবেন, কিন্তু কোনো মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়। অলোক আলোচনা থামানোর জন্য হাত তুললেন। তার কণ্ঠস্বর স্পষ্ট ছিল। তিনি বললেন, তার বাড়িতে কে কাজ করবে সেটি কেবল তারই সিদ্ধান্ত। তিনি সরাসরি রৌনক আর ভ্যালারিকে দেখলেন। তিনি বললেন যে প্রিয়া কোথাও যাচ্ছেন না। নিস্তব্ধতা ভারী হয়ে রইল। ভ্যালারি জবাব দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু অলোক তাকে সুযোগ দিলেন না। তিনি বললেন, যদি কেউ সন্দেহ তৈরি করে থাকে তবে সে সেই ব্যক্তি নয় যে কেবল নিজের কাজ করছে। রৌনক ঠোঁট কামড়ালেন এবং ভ্যালারির হাত ধরে স্টাডি থেকে বেরিয়ে গেলেন, যাতে আলোচনা আর না বাড়ে। দরজা বন্ধ হওয়ার পর প্রিয়া আটকে রাখা নিঃশ্বাস ছাড়লেন। অলোক ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়লেন। তিনি প্রিয়ার কাছে ক্ষমা চাইলেন যে তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হল। প্রিয়া মাথা নাড়লেন। তিনি বললেন যে তিনি বোঝেন পরিস্থিতি জটিল ছিল, কিন্তু ভেতর থেকে কিছু একটা বদলে গিয়েছিল। তিনি এখন আর কেবল সেই আয়া ছিলেন না যার চাকরির প্রয়োজন ছিল। এখন তিনি এমন এক লড়াইয়ের মাঝে ছিলেন যা তিনি চাননি। সেই রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি দেখলেন গার্ড আবার তার থেকে নজর এড়িয়ে চলছে। তিনি জানতেন গুজব ছড়িয়ে পড়েছে। ভ্যালারি চুপ করে বসে থাকবেন না, আর যদিও অলোক তাকে রক্ষা করেছেন, এতে উত্তেজনা আরও বাড়ছিল। বাসের দিকে হাঁটার সময় প্রিয়া নিজের বাচ্চাদের কথা ভাবলেন, আর কি কি ঝুঁকিতে আছে তা ভাবলেন। তিনি জানতেন সবথেকে সহজ পথ হল চলে যাওয়া, কিন্তু তিনি এটাও জানতেন যে যদি তিনি এখন চলে যান তবে তিনি অলোককে এমন কিছুতে একা ফেলে যাবেন যা স্পষ্টতই ঠিক ছিল না। আর প্রথমবার যখন থেকে তিনি কাজ শুরু করেছিলেন, তিনি বুঝলেন যে থেকে যাওয়া কেবল আর্থিক প্রয়োজন ছিল না, এটি ছিল এমন এক সিদ্ধান্ত যা সবার জীবন বদলে দিতে পারত। মিটিংয়ের পর যেখানে অলোক স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রিয়া যাচ্ছেন না, বাড়িটা পুরোপুরি বদলে গেল। এটি বাইরে থেকে দেখা যাওয়ার মতো বদল ছিল না, কিন্তু বাতাসে তা অনুভব করা যাচ্ছিল। কর্মচারীরা তার পাশ দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে কথা বলত। ভ্যালারি এখন আর বিনা করা নাড়লে স্টাডিতে আসতেন না, কিন্তু যখনই আসতেন তার নজর প্রিয়ার ওপর সরাসরি থাকত, কোনো ঘৃণা না লুকিয়েই। অলোক এর বিপরীতে আগে থেকে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছিল। সেই সকালে তিনি গত 2 বছরে সই করা সব চুক্তিপত্র আনতে বললেন। তিনি একে একে ওগুলো দেখতে চেয়েছিলেন। প্রিয়ার ডেস্কটাকে আগে কোনো দিন এভাবে গুছিয়ে রাখেননি। তিনি নথিপত্রগুলোকে তারিখ, বিনিয়োগের ধরন এবং যুক্ত থাকা কোম্পানি অনুযায়ী আলাদা করলেন। তারা চুপচাপ কাজ করছিলেন, কিন্তু এটি শুরুর সপ্তাহগুলোর নিস্তব্ধতার মতো ছিল না। এখন তাদের মাঝে একটি সাধারণ লক্ষ্য ছিল। সেই পর্যালোচনার মাঝে অলোক এমন কিছু পেলেন যা তাকে থামিয়ে দিল। একটি ডিজিটাল সই দ্বারা অনুমোদিত অনেকগুলো পেমেন্টের একটি সিরিজ। সেই তারিখগুলোতে যখন তিনি হাসপাতালে ছিলেন, তখনও শক্তিশালী ঘুমের ওষুধের ঘোরে ছিলেন। তিনি স্ক্রিনের দিকে বারবার তাকালেন, যেন তিনি আশা করছিলেন ওটা নিজে থেকেই বদলে যাবে। তিনি সঙ্গে সঙ্গে মীরাকে ফোন করলেন। মীরা নিশ্চিত করলেন যে সেই তারিখগুলোতে অলোক সচেতন অবস্থায় ছিলেন না। এটি একটি স্পষ্ট বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। প্রিয়া অনুভব করলেন তার পেট গুলিয়ে উঠছে। এটি কেবল সামান্য সন্দেহ ছিল না, এটি ছিল অনেক বেশি গুরুতর কিছু। অলোক সিস্টেম বিভাগকে ফোন করে পরীক্ষা করতে বললেন যে সেই অনুমোদনগুলো কোন ডিভাইস থেকে করা হয়েছিল। উত্তর এলো কয়েক ঘণ্টা পর। অপারেশন অফিস থেকে করা হয়েছিল, তার বাড়ি বা হাসপাতাল থেকে নয়। অলোকের মুখ শক্ত হয়ে গেল। তিনি চিৎকার করলেন না, কোনো কিছুতে আঘাত করলেন না।
সেই নিস্তব্ধতা যে কোনো চিৎকারের চেয়ে বেশি ভীতিজনক ছিল। সেই বিকেলে ভ্যালেরি আবার হাজির হলেন। এবার তার কথা বলার ধরন ছিল অনেক বেশি পরিকল্পিত। তিনি বললেন তিনি শুনেছেন অলোক ডিজিটাল সই পরীক্ষা করছেন এবং হয়তো এটি কোনো কারিগরি ত্রুটি ছিল। অলোক তাকে বলতে দিলেন। যখন তিনি শেষ করলেন, অলোক একটি অনুমোদনের তারিখ এবং সঠিক সময় দেখালেন। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন অফিসে তার সিগনেচার কার কার হাতে পৌঁছানো সম্ভব ছিল। ভ্যালেরি জবাব দেওয়ার আগে মাত্র 1 সেকেন্ড দ্বিধা করলেন এবং বললেন রৌনক আর অর্থ বিভাগ। অলোক তার চোখের দিকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তাকিয়ে রইলেন। তিনি বললেন তিনি একটি স্বাধীন অডিটের অনুরোধ করবেন। সেই শব্দটি যেন একটি বোমার মতো পড়ল। ভ্যালেরি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন। তিনি বললেন এতে পার্টনারদের কাছে একটি নেতিবাচক বার্তা যাবে, এতে অবিশ্বাস তৈরি হবে। কিন্তু অলোক এখন আর পিছিয়ে যেতে রাজি ছিলেন না। যখন ভ্যালেরি দরজা প্রয়োজনের চেয়ে বেশি জোরে বন্ধ করলেন, প্রিয়া ডেস্কের সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন না কি বলবেন বা কি বলবেন না। অলোক নিস্তব্ধতা ভাঙলেন। তিনি বললেন যদি প্রিয়া সেই দিন ফাইলগুলো পরীক্ষা করার জন্য জেদ না করতেন, তবে হয়তো তিনি কোনোদিন কিছুই জানতে পারতেন না। প্রিয়া মাথা নাড়লেন। তিনি অলোককে মনে করিয়ে দিলেন যে পরীক্ষা করার সিদ্ধান্তটি অলোকেরই ছিল। অলোক তাকে এমনভাবে দেখলেন যাতে শ্রদ্ধা আর অন্য কোনো এক কোমল অনুভূতির মিশ্রণ ছিল। সেই রাতে যখন তারা শেষ নথিপত্র গুছিয়ে রাখছিলেন, অলোক প্রথমবার ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করলেন। তিনি জিজ্ঞেস করলেন প্রিয়া নিজের স্বামীর মৃত্যুর শোক কিভাবে সামলেছিলেন। প্রশ্নটি প্রিয়াকে চমকে দিল। প্রিয়ার উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় লাগল। তিনি জানালেন শুরুতে তার বিছানা থেকে উঠতেও ইচ্ছে করত না। তার রাগ, অপরাধবোধ আর ভয় একসাথে মনে হতো। কিন্তু তার বাচ্চারা প্রতিদিন তাকে দেখত আর আশা করত যে তিনি এগিয়ে চলবেন। এটিই তাকে চলতে বাধ্য করেছিল, যদিও তার কোনো শক্তি ছিল না। অলোক চুপচাপ শুনছিলেন। তারপর তিনি বললেন তার কোনো বাচ্চা ছিল না যারা তাকে ওভাবে দেখত। হয়তো এই কারণেই তিনি নিজেকে এত দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দিয়েছিলেন। প্রিয়া জবাব দিলেন যে এটি বাচ্চা থাকার বিষয় নয়, বরং নিজের জন্য উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সেই মন্তব্যটি কোনো উপদেশ ছিল না, বরং একটি সহজ সত্যি ছিল। অলোক ধীরে ধীরে মাথা নাড়লেন। পরের দিন অডিটের প্রথম প্রাথমিক রিপোর্ট এলো। এতে অনেক লেনদেনে গুরুত্বপূর্ণ অনিয়মের সত্যতা মিলল। কিছু ট্রান্সফার অজ্ঞাত কোম্পানির সাথে যুক্ত ছিল। অলোক প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়লেন। কয়েক মিনিট কিছু বললেন না। তারপর তিনি রৌনককে পরের দিন ডাকতে বললেন। উত্তেজনা বাড়ির কর্মচারীদের মধ্যেও অনুভব করা যাচ্ছিল। মীরা ঘাবড়ে যাচ্ছিলেন। তিনি এদিক ওদিক ঘুরছিলেন। জানতেন না কিভাবে নিজেরই স্বামীর অবৈধ কাজে যুক্ত থাকার সম্ভাবনার মুখোমুখি হবেন। প্রিয়া নিজের কাজে মনোযোগ দিয়ে একপাশে থাকলেন। কিন্তু তিনি জানতেন তিনি এমন এক ঝড়ের মাঝে আছেন যা সবে শুরু হয়েছে। সেই রাতে যখন তিনি অলোককে তার ঘরে নিয়ে যেতে সাহায্য করলেন, অলোক প্রিয়াকে বাইরে যাওয়ার আগে থামালেন। তিনি বললেন মিটিংয়ে যাই ঘটুক না কেন, তিনি চান প্রিয়া জানুক যে অলোক তাকে বিশ্বাস করেন, আর তিনি প্রিয়াকে আবার বিনা প্রমাণে হেনস্থা হতে দেবেন না। প্রিয়া গলায় একদলা আবেগ অনুভব করলেন। তিনি লম্বা কোনো উত্তর দিলেন না, শুধু ধন্যবাদ জানিয়ে বাইরে চলে গেলেন। দরজা বন্ধ করার পর তিনি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলেন। তিনি উপলব্ধি করলেন যে না চাইতেও তিনি সেই মানুষটির জীবনে গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠেছিলেন, যে শুরুতে তাকে রাদি দৃষ্টিতে দেখা ছাড়া কিছুই করতে পারত না। আর এখন অডিট টেবিলে আর পারিবারিক কলহ ফাটার মুখে দাঁড়িয়ে অলোকের এই বিশ্বাসের ইঙ্গিত কেবল দয়া ছিল না, বরং এটি ছিল এক স্পষ্ট ঘোষণা যেই লড়াইয়ে অলোক আর একা নন। পরের দিন সকালে অডিট রিপোর্ট আসার পর বাড়িতে এক ভারী নিস্তব্ধতার সাথে দিন শুরু হল। অলোক নাস্তার সময় খুব কম কথা বললেন। তার দৃষ্টি এমন এক জায়গায় স্থির ছিল যা সেখানে নেই, যেন তিনি নিজের মাথায় প্রতিটি সংখ্যা মেলাচ্ছেন। প্রিয়া দেখলেন যে বাইরের এই শান্ত ভাবের আড়ালে তিনি ভেতরে একটি লড়াই লড়ছিলেন। রৌনকের সাথে মিটিং কয়েক ঘন্টার মধ্যেই ছিল, কিন্তু তার আগে এমন কিছু ঘটল যার আশা কেউ করেনি। ফিজিওথেরাপিস্ট সময় মতো চলে এলেন। গত কয়েক সপ্তাহের মতো প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার এই সেশনগুলো ছোট আর উত্তেজনাকর হতো। অলোক আধেক পথেই ক্যান্সেল করে দিতেন বা নতুন ব্যায়াম করতে অস্বীকার করতেন। কিন্তু সেই দিনটি ছিল আলাদা। যখন থেরাপিস্ট জিজ্ঞেস করলেন তিনি কি আগের মতোই সাধারণ কাজগুলো করবেন, অলোক জবাব দিলেন তিনি আজ কঠিন কিছু চেষ্টা করতে চান। প্রিয়া অবাক হয়ে তাকালেন। থেরাপিস্ট এক মুহূর্ত দ্বিধা করলেন এবং তারপর বোঝালেন যে তারা ধর মজবুত করার এবং ভারসাম্য উন্নত করার ব্যায়াম চেষ্টা করতে পারেন। তিনি কোনো অলৌকিক কিছুর কথা দেননি, কিন্তু ছোট ছোট উন্নতির কথা দিলেন যদি অলোক নিয়মিত থাকেন। অলোক কোনো টিপ্পনি ছাড়াই মাথা নাড়লেন। সেশনটি প্রাথমিক নড়াচড়া দিয়ে শুরু হল। প্রিয়া সাহায্যের জন্য প্রস্তুত হয়ে একপাশে দাঁড়িয়ে রইলেন। অলোকের মুখে পরিশ্রমের ছাপ স্পষ্ট ছিল। প্রতিটি পুনরাবৃত্তি তার কাছে কঠিন মনে হচ্ছিল। তার কপালে ঘাম জমে গেল,
কিন্তু তিনি থামতে বললেন না। এক মুহূর্তে থেরাপিস্ট কয়েক সেকেন্ডের জন্য সাহারা নিয়ে দাঁড়িয়ে থাকার পরামর্শ দিলেন, বিশেষ সমান্তরাল বারের ওপর, যা কয়েক সপ্তাহ আগে বসানো হয়েছিল আর যা খুব কমই ব্যবহৃত হতো। অলোক বারগুলোকে এমনভাবে দেখলেন যেন সেগুলো এক ব্যক্তিগত চ্যালেঞ্জ। প্রিয়া পেটের ভেতর এক অস্বস্তি অনুভব করলেন। তিনি জানতেন এই চেষ্টা হতাশায় শেষ হতে পারে। থেরাপিস্ট আর প্রিয়ার সাহায্যে অলোক পজিশনে এলেন। তিনি বারগুলোকে শক্ত করে ধরলেন। থেরাপিস্ট ৩ পর্যন্ত গুনলেন এবং সাহারার সাথে অলোক নিজের শরীরের ওজন কিছুটা ওপরে তুললেন। তিনি পুরোপুরি দাঁড়িয়েছিলেন না, কিন্তু পুরোপুরি বসেও ছিলেন না। এটি ছিল মাত্র ১ সেকেন্ড, তারপর দ্বিতীয় সেকেন্ড। তার হাত কাঁপছিল। প্রিয়া তার চোখে এমন কিছু দেখলেন যা তিনি বাড়ি আসার পর কোনো দিন দেখেননি, কোনো রাগ ছাড়াই এক দৃঢ় সংকল্প। যখন তিনি আবার বসে পড়লেন তখন তিনি হাঁপাচ্ছিলেন। তিনি হাসলেন না, কিন্তু এই চেষ্টাকে গালমন্দও করলেন না। তিনি এটি পুনরায় করতে বললেন। তিনি এটি আরও কয়েকবার চেষ্টা করলেন। তিনি বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারছিলেন না, কিন্তু প্রতিটি চেষ্টা ছিল এক ছোট উন্নতি। সেশন শেষ হওয়ার পর থেরাপিস্ট বললেন যে যদি তিনি এভাবেই চলতে থাকেন তবে তারা আরও নিবিড় কোনো প্রোগ্রামের সাথে কাজ করতে পারেন। অলোক ক্লান্ত কিন্তু মনোযোগী হয়ে মাথা নাড়লেন। সেই সিদ্ধান্ত কাকতালীয় ছিল না, প্রিয়া জানতেন। কোম্পানির পর্যালোচনা, দুর্ঘটনার উপর সন্দেহ, কোনো কাছের মানুষের সম্ভাব্য বিশ্বাসঘাতকতা, এই সব কিছু তার ভেতর কিছু একটা নাড়া দিচ্ছিল। এটি এমন ছিল যেন নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া কেবল টাকা বা কাগজের বিষয় ছিল না, বরং তা ছিল নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণের বিষয়। থেরাপির পর অলোক একাকী প্রিয়ার সাথে কয়েক মিনিট চাইলেন। তিনি বললেন ২ বছর ধরে তিনি নিজেকে বিশ্বাস করিয়েছিলেন যে আবার হাঁটার চেষ্টা করা মানে সময় নষ্ট করা। তিনি কোম্পানিতে মনোযোগ দেওয়া পছন্দ করতেন, কারণ অন্তত সেখানে তার মনে হতো তিনি কিছু জিততে পারেন। কিন্তু এখন তিনি বুঝেছেন যে যদি তিনি যা খুঁজছেন তার মোকাবিলা করতে চান, তবে তাকে সব দিক দিয়ে মজবুত হতে হবে। প্রিয়া মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বললেন না যে সবকিছু সহজ হবে, শুধু বললেন ছোট উন্নতিগুলোও গুরুত্বপূর্ণ। পরে রৌনক মিটিংয়ের জন্য এলেন। দরজা পার হতেই উত্তেজনা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অলোক স্টাডিতে রিসেপশন ডেস্কে অডিট রিপোর্টটি রেখে রৌনককে আহ্বান জানালেন। প্রিয়া কাগজপত্র গুছিয়ে পাশেই রইলেন, কিন্তু হস্তক্ষেপ করলেন না। কথাবার্তা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দ্রুতই তা সরাসরি হয়ে গেল। অলোক অনিয়ম, সিগনেচার আর শেল কোম্পানিগুলো দেখালেন। রৌনক প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার উত্তরগুলো আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। যখন অলোক কোনো স্পষ্ট ব্যাখ্যা না পেলে অফিসিয়াল অভিযোগের সম্ভাবনার কথা উল্লেখ করলেন, তখন রৌনক প্রথমবার নিজের ভারসাম্য হারিয়ে ফেললেন। তিনি বললেন যে তিনি এই সবকিছু কোম্পানির রক্ষার কথা ভেবেই করেছিলেন যখন অলোক অক্ষম ছিলেন। সেই শব্দটি যেন কিছু একটা জাগিয়ে তুলল। নিস্তব্ধতা ভারী হয়ে রইল। অলোক তাকে জানালেন যে হুইল চেয়ারে থাকা মানে খেলা থেকে বাইরে থাকা নয়। তিনি রৌনককে সরাসরি অনুমতি ছাড়া সই ব্যবহার করার অনুমতি কোনোদিন দেননি। রৌনক তার থেকে নজর এড়িয়ে গেলেন। মিটিংটি কোনো স্পষ্ট সমাধান ছাড়াই শেষ হল, তবে একটি কড়া সতর্কতার সাথে অলোক সব অ্যাকাউন্টের পূর্ণ অ্যাক্সেস চাইলেন এবং ঘোষণা করলেন যে অডিট শেষ হওয়া পর্যন্ত চলবে। রৌনক যখন চলে গেলেন, বাড়িটি এক অস্বস্তিকর নিস্তব্ধতায় ডুবে গেল। মীরা ভেঙে পড়েছিলেন। তিনি চাননি তার স্বামী এমন কোনো সীমা অতিক্রম করুক। প্রিয়া নিজের জায়গা থেকে বুঝতে পারছিলেন যে লড়াই মাত্র শুরু হয়েছে। সেই বিকেলে আশার বিপরীতে অলোক সকালের কিছু ব্যায়াম পুনরায় করতে বললেন। যদিও থেরাপিস্ট ছাড়াই প্রিয়া তাকে বারগুলোর সামনে দাঁড়াতে সাহায্য করলেন। এইবার তিনি আগের চেয়ে ১ সেকেন্ড বেশি টিকে রইলেন। এটি ছিল ন্যূনতম। দূর থেকে দেখা কারোর জন্য প্রায় অগোচর, কিন্তু তার জন্য এর মানে ছিল অনেক বেশি কিছু। যখন তিনি আবার বসে পড়লেন তখন তার নিঃশ্বাস কাঁপছিল। প্রিয়া তার সামনে ঝুঁকে পড়লেন, যাতে তিনি নিশ্চিত করতে পারেন যে তিনি ঠিক আছেন। তাদের দৃষ্টি একই উচ্চতায় মিলল। কোনো বড় বড় কথা ছিল না, ছিল কেবল এক পারস্পরিক নিশ্চয়তা। তারা সত্যি লড়াই শুরু করে দিয়েছিলেন, শুধু আশেপাশের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেই নয়, বরং সেই ধারণার বিরুদ্ধেও যে সেই রাতে বৃষ্টির নিচে তাদের জীবন শেষ হয়ে গিয়েছিল। আর যেমনই সূর্য বাড়ির জানালার পেছনে ডুবতে লাগলো, অলোককে আর সেই মানুষটির মতো মনে হচ্ছিল না যে সবকিছু নিজে নিজেই মিটে যাওয়ার আশা করছিল। এখন তিনি তা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যা তার মনে হয়েছিল যে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে ধাপে ধাপে। যদিও প্রতিটি পদক্ষেপ এখনও বার এবং সেই শক্তির ওপর নির্ভরশীল ছিল, যা খুব কষ্টে ফিরে আসছিল। অলোকের পরিবর্তন কেবল কোম্পানি বা থেরাপিতেই দেখা যাচ্ছিল না, বরং ছোটখাটো বিষয়গুলোতেও প্রকাশ পাচ্ছিল, যা আগে ছিল না। এক দুপুরে যখন প্রিয়া বাড়ি যাওয়ার জন্য নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন, তখন প্রতিবেশী মহিলার কাছ থেকে ফোন এলো, যিনি মাধব আর সোফিয়ার দেখাশোনা করছিলেন। তিনি জানালেন যে তার এক পারিবারিক জরুরি অবস্থা তৈরি হয়েছে এবং তিনি সেই রাতে বাচ্চাদের দেখাশোনা করতে পারবেন না। প্রিয়া অনুভব করলেন যেন তার পায়ের তলার মাটি সরে গেল। তিনি অন্য কাউকে ফোন করতে পারছিলেন না।
তিনি দরজা ধাক্কানোর আগে কয়েক সেকেন্ড ইতস্তত করলেন। অলোক ওপরের দিকে তাকালেন যখন প্রিয়া ভেতরে ঢুকলেন। তিনি তখনই কিছু একটা গোলমাল আঁচ করতে পারলেন। প্রিয়া লজ্জিত হয়ে দ্রুত পরিস্থিতি ব্যাখ্যা করলেন। তিনি বললেন যে যদি দরকার হয় তবে তিনি এখনই চলে যাবেন, তবে হয়তো পরের দিন তাকে একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে। অলোক চুপচাপ শুনলেন। তারপর তিনি এমন কিছু করলেন যা প্রিয়াকে অবাক করে দিল। তিনি বললেন যে প্রিয়া বাচ্চাদের সেই সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসতে পারেন। প্রিয়া অবাক হয়ে চোখ বড় বড় করলেন। তিনি বলার চেষ্টা করলেন যে তিনি কোনো অসুবিধা করতে চান না এবং পেশাগত বিষয়ের সাথে এগুলো মেশানো ঠিক নয়, কিন্তু অলোক জোর দিলেন। তিনি বললেন যে বাড়িটা যথেষ্ট বড় এবং এতে তার কোনো আপত্তি নেই। প্রকৃতপক্ষে তিনি অনেক দিন ধরে দেখছিলেন যে প্রিয়া সবসময় পেছন ফিরে না তাকিয়ে দৌড়াতে থাকেন, যেন তার জীবন ছিল এক অবিরাম দৌড়। সেই রাতে মাধব আর সোফিয়া ভয় আর কৌতূহলের এক মিশ্র অনুভূতি নিয়ে বাড়ির সীমানা পার করল। 9 বছরের মাধব সাহসী সাজার চেষ্টা করছিল। 6 বছরের সোফিয়া তার মায়ের হাত ধরেছিল। অলোক তাদের স্বাগত জানালেন। তিনি নিজের হুইল চেয়ারে ছিলেন এবং তার বসার ভঙ্গি ছিল আগের চেয়ে অনেক বেশি টানটান। প্রিয়া ভয়ে ছিলেন যে কোনো অস্বস্তিকর মন্তব্য আসবে কিনা, কিন্তু তেমন কিছু হল না। অলোক তাদের নাম জিজ্ঞেস করলেন এবং তাদের বাড়ির পেছনের বড় বাগানের দিকে ইশারা করলেন। তিনি বললেন যে তারা সেখানে খেলতে পারে, যতক্ষণ না তারা কোনো বড় মানুষের সাহায্য ছাড়া পুলের কাছে দৌড়াদৌড়ি না করে। মাধব জায়গাটিকে এমনভাবে দেখছিল যেন ওটি একটি ব্যক্তিগত পার্ক। সোফিয়া অবশেষে মায়ের হাত ছেড়ে ঘাসের দিকে দৌড়ে গেল। বাচ্চাদের হাসিতে বাড়িটা এমনভাবে ভরে উঠল যা অনেক দিন শোনা যায়নি। অলোক তাদের ছাদ থেকে দেখছিলেন। শুরুতে তাকে অস্বস্তিতে থাকতে দেখা গেল, যেন তিনি জানতেন না হাত কোথায় রাখবেন। কিন্তু যখন মাধব একটি বল নিয়ে কাছে এলো আর জিজ্ঞেস করল যে তিনি ফুটবল খেলতে জানেন কিনা, তখন অলোকের চেহারায় কিছু একটা বদলে গেল। অলোক একটু হাসলেন এবং বললেন যে তিনি আগে খুব খারাপ খেলতেন। মাধব জোর দিয়ে বলল যে তিনি বসে থেকেই গোলকিপার হতে পারেন। প্রিয়া নিঃশ্বাস বন্ধ করে ফেললেন। ভয় ছিল যে অলোক অপমানিত বোধ করবেন, কিন্তু তিনি রাজি হয়ে গেলেন। তিনি কিছু টপ দিয়ে বানানো একটি ছোট গোলপোস্টের সামনে দাঁড়িয়ে গেলেন। মাধব ধীরে ধীরে কিক মারছিল আর অলোক হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করছিলেন। এটি কোনো নিখুঁত খেলা ছিল না, কিন্তু তা ছিল বাস্তব। সোফিয়া পরে খেলায় যোগ দিল আর প্রতিটি গোলের পর এমনভাবে উদযাপন করছিল যেন ওটা কোনো ফাইনাল ম্যাচ। প্রিয়া দূর থেকে স্বস্তি আর এক গভীর অনুভূতির মিশ্রণ দেখছিলেন, যাকে তিনি নাম দিতে পারছিলেন না। এই দৃশ্যটি কারোরই মূল পরিকল্পনার অংশ মনে হচ্ছিল না। পরে যখন বাচ্চারা কিচেনে ডিনার করছিল, অলোক প্রিয়ার কাছে তার স্বামীর ব্যাপারে জানতে চাইলেন। প্রিয়া 1 সেকেন্ড ইতস্তত করলেও জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জানালেন যে রাজীব একজন মেকানিক ছিলেন। তিনি সবসময় নিজের একটি ওয়ার্কশপ খোলার স্বপ্ন দেখতেন। যে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছিল সেটি একটি ছোট রাস্তায় দ্রুতগতিতে হওয়ার কারণে ঘটেছিল। অলোক মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি কোনো অনুচিত প্রশ্ন করলেন না, শুধু বললেন যে তিনি বোঝেন জীবন 1 সেকেন্ডে কিভাবে বদলে যায়। সেই বাক্যটি তাদের দুজনের মাঝে ভাসতে লাগল। আলাদা আলাদা অভিজ্ঞতা, কিন্তু সমান ব্যথায় ভরা। শোয়ার সময় হলে প্রিয়া বাড়ি ফেরার কথা ভাবলেন, কিন্তু অলোক অতিথিদের ঘরের একটিতে থেকে যাওয়ার প্রস্তাব দিলেন। তিনি বললেন যে অনেক রাত হয়ে গেছে এবং তিনি চান না প্রিয়া রাতে ভ্রমণ করুক। প্রিয়া কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করলেন। সেই রাতে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর প্রিয়া করিডোরে বেরিয়ে এলেন এবং অলোককে অন্ধকার বাগানের দিকে তাকিয়ে থাকতে দেখলেন। তিনি তার কাছে গেলেন এবং থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন। অলোক জবাব দিলেন যে নতুন নতুন শব্দে বাড়িটা আলাদা লাগছে, অনেক বেশি প্রাণবন্ত মনে হচ্ছে। তিনি স্বীকার করলেন যে তিনি ভুলেই গিয়েছিলেন বাচ্চার হাসি কেমন শোনায়। প্রিয়া তাকে চুপচাপ দেখলেন। এটি কোনো নাটকীয় স্বীকারোক্তি ছিল না, কিন্তু তা ছিল খুব সৎ। পরের দিন মাধব খুব ভোরে নিচে এলো এবং স্টাডিতে অলোককে পেল। কোনো ভয় ছাড়াই সে কোম্পানি সম্পর্কে প্রশ্ন করা শুরু করল, যে কিভাবে বড় বড় দালান তৈরি হয়। অলোক ধৈর্য ধরে উত্তর দিলেন। তিনি একটি কাগজে ছবি এঁকে সহজভাবে সব বুঝিয়ে দিলেন। প্রিয়া দরজার আড়াল থেকে এই দৃশ্যটি দেখছিলেন, যা তিনি কয়েক সপ্তাহ আগে কোনো দিন কল্পনাও করতে পারেননি। অলোক কেবল তাদের সাথেই বেশি খোলাখুলি হচ্ছিলেন না, বরং সেই পৃথিবীর সাথেও হচ্ছিলেন যা তারা সাথে করে এনেছিলেন। এই সাথে থাকাটা কয়েক দিন ধরে চলতে লাগল। সব সময় নয়, তবে এতটাই যে তা স্বাভাবিক হয়ে গেল। বাচ্চারা তাকে হুইল চেয়ারে বসা গম্ভীর মানুষ হিসেবে দেখা বন্ধ করে দিল এবং এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করল যে গল্প শোনাতে পারত, যদিও সেগুলো ছোট গল্প ছিল। অলোক কখনো কখনো স্কুল ছুটির সময়ের সাথে মেলাতে গিয়ে নিজের শিডিউল বদলে ফেলতেন। তিনি জিজ্ঞেস করতেন বাচ্চাদের দিন কেমন কাটল। এটি কোনো বাড়াবাড়ি পরিবর্তন ছিল না। তার মনে তখনও উত্তেজনার মুহূর্ত আসত,
কারণ তিনি অডিট আর রনকের সাথে বিবাদ সামলাচ্ছিলেন। কিন্তু সেই সবের মাঝে মাধব আর সোফিয়ার উপস্থিতি এমন একটি জায়গা তৈরি করেছিল যা আগে ছিল না। আর প্রিয়া এটি কেবল এই কারণেই লক্ষ্য করেননি যে অলোক একটু বেশি হাসছিলেন, বরং এই কারণে যে তিনি না জেনেই ভবিষ্যতের কথা বলতে শুরু করেছিলেন। একদিন তিনি উল্লেখ করলেন যে যদি তিনি কোম্পানিকে স্থিতিশীল করতে পারেন তবে তিনি এমন প্রজেক্টে বিনিয়োগ করতে চান যা কর্মজীবী পরিবারগুলোকে সাহায্য করবে। মাধব শুনে বলল যে সে ইঞ্জিনিয়ার হতে চায়। অলোক জবাব দিলেন যে তাহলে তাকে অনেক পড়াশোনা করতে হবে। সেই সহজ কথোপকথন এমন কিছু স্পষ্ট করে দিল যা সেই বড়দের মধ্যে কেউ মুখে বলেনি। অলোক এখন আর এমন এক মানুষের মতো কথা বলছেন না যে হার মেনে নিয়েছে আর নিজেকে গুটিয়ে নিয়েছে। তিনি এমন এক মানুষের মতো কথা বলছিলেন যে বাইরের জগৎ নিয়ে ভাবতে শুরু করেছে। আর সেই নতুন ছবিতে প্রিয়ার পরিবার এখন আর কোনো অস্থায়ী দর্শক ছিল না, বরং দৃশ্যের অংশ ছিল। মাধব আর সোফিয়ার উপস্থিতি বাড়িতে ঘন ঘন হতে লাগল, আর এটি গ্যালারি একদম পছন্দ করলেন না। যদিও তিনি লিভিং রুম বা বাগানে দেখা হলে এটি লুকানোর চেষ্টা করতেন, কিন্তু তার অস্বস্তি স্পষ্ট ছিল। এক দুপুরে তিনি না জানিয়েই এলেন যখন অলোক থেরাপির একটি নিবিড় সেশনে ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ব্যায়ামের মাত্রা বাড়ানো হয়েছিল। এখন ওগুলো কেবল বারের উপর ছোট প্রচেষ্টা ছিল না, এখন ওগুলো সাহারার সাথে পায়ের জোর বাড়ানো আর ভারসাম্যের কঠিন ব্যায়ামে পরিণত হয়েছিল। সেই দিন অলোক খুব মনোযোগী ছিলেন, ঘামছিলেন এবং নিজেকে ধরে রাখার জন্য দাঁতে দাঁত চেপে লড়ছিলেন। প্রিয়া একপাশে দাঁড়িয়ে প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছিলেন। যদি অলোক ভারসাম্য হারিয়ে ফেলেন তবে তাকে ধরার জন্য প্রস্তুত ছিলেন। ফিজিওথেরাপিস্ট জোরে জোরে গুনছিলেন 3 সেকেন্ড, 4, 5। এটি ছিল অলোকের এখন পর্যন্ত করা সেরা চেষ্টা। যখন তিনি ক্লান্ত কিন্তু তৃপ্ত হয়ে বসে পড়লেন, ভ্যালারি দরজায় দাঁড়িয়ে তালি দিচ্ছিলেন। এটি কোনো আসল তালি ছিল না, এটি ছিল প্রশংসার আড়ালে উপহাস। তিনি বললেন যে এত চেষ্টা প্রশংসনীয়, কিন্তু হয়তো তিনি এমন জিনিসের উপর বেশি জোর দিচ্ছেন যা ডাক্তাররা আগেই অসম্ভব বলে ঘোষণা করেছিলেন। এই মন্তব্যটি খুব আঘাত করল। অলোক তাকে শীতল দৃষ্টিতে দেখলেন। তিনি বললেন ভ্যালেরি যেন সেশনে বাধা না দেন। ভ্যালেরি হাসলেন এবং বললেন তিনি শুধু তার স্বাস্থ্যের দুশ্চিন্তা করছিলেন। তারপর তিনি অলোকের সাথে একান্তে কথা বলতে চাইলেন। প্রিয়ার মনে এক কুডাক দিয়ে উঠল। মিনিটখানেক পর ভ্যালেরির আওয়াজ স্টাডিতে প্রত্যাশার চেয়ে বেশি উঁচুতে শোনা যাচ্ছিল। সব শব্দ বোঝা যাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠের স্বর বোঝা যাচ্ছিল। তিনি ঝুঁকি, স্থিতিশীলতা আর দায়িত্বশীল সিদ্ধান্তের কথা বলছিলেন। যখন তিনি বেরিয়ে এলেন তখন তিনি প্রিয়াকে না দেখেই পাশ দিয়ে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় বিড়বিড়িয়ে বললেন যে নিখুঁত পরিবারের খেলা খেললেই সত্যিটা বদলে যায় না। সেই মন্তব্যটি প্রিয়ার মাথায় গেঁথে রইল। পরের দিন এমন কিছু ঘটল যা বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। ফিজিওথেরাপিস্ট সেশন বাতিল করার জন্য ফোন করলেন। তিনি বললেন যে তাকে সরাসরি মেডিকেল ফ্যামিলির সুপারিশে সাময়িকভাবে চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অলোক বিভ্রান্ত হয়ে পড়লেন, কারণ তিনি নিজে এমন কোনো নতুন নির্দেশ পাননি। তিনি অবিলম্বে ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার জানালেন তিনি এমন কোনো নির্দেশ দেননি। তাহলে কে দিল? উত্তর নিজেই চলে এলো যখন থেরাপিস্ট জানালেন ফোনটি কোম্পানির অফিস থেকে করা হয়েছিল এবং প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত নির্দেশ ছিল। অলোক অনুভব করলেন তার রক্ত ফুটছে। তিনি সেইবার চিৎকার করলেন না, বরং শান্তভাবে সেই নম্বরটি চাইলেন যেখান থেকে ফোন এসেছিল। সেটি ছিল সেই অফিস যেখানে রৌনক কাজ করতেন আর যেখানে ভ্যালারি তার দিনের বেশিরভাগ সময় কাটাতেন। প্রিয়া সেই কল করার সময় সেখানে ছিলেন। রৌনক অবাক হওয়ার ভান করে জবাব দিলেন। তিনি বললেন তিনি কেবল অলোকের সাম্প্রতিক মানসিক চাপ নিয়ে চিন্তিত ছিলেন, আর তাই তিনি ভেবেছিলেন গতি কমানো সবথেকে ভালো হবে। অলোক স্পষ্ট করে দিলেন যে কারোরই তার অনুমতি ছাড়া তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। তিনি বিদায় না জানিয়েই ফোন কেটে দিলেন। বাড়িটা আবার উত্তেজনায় ভরে গেল। সেই বিকেলে ভ্যালারি আবার এলেন। এবার তার মুখে কোনো হাসি ছিল না। অলোক তাকে কথা শুরু করার সুযোগ দিলেন না। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন ভ্যালারি কি থেরাপি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। ভ্যালারি জবাব দিলেন যে হ্যাঁ, তিনি অলোকের মঙ্গলের জন্যই এটি করেছিলেন। তিনি বললেন অলোককে অনেক বেশি আবেগপ্রবণ হতে দেখা যাচ্ছিল যখন তার নিজের বাস্তবতা মেনে নেওয়া উচিত ছিল। সেই মন্তব্যটি ছিল চূড়ান্ত। অলোক জবাব দিলেন তার বাস্তবতা অন্য কারোর বিষয় নয় এবং চেষ্টা করা বা না করার সিদ্ধান্তটি তারই অধিকার। ভ্যালারি এবার মুখোশ খুলে দিলেন এবং যা সত্যি ভাবতেন তা বলে ফেললেন। তিনি বললেন যদি অলোক বেশি সুস্থ হয়ে যান তবে অনেক সিদ্ধান্ত আবার বদলে যাবে এবং কোম্পানির স্থিতিশীলতা দরকার, আবেগ নয়। এই স্বীকারোক্তি ভ্যালারির পরিকল্পনার চেয়েও অনেক বেশি স্পষ্ট হয়ে গেল। প্রিয়া অর্ধেক খোলা দরজা দিয়ে যা শুনছিলেন তাতে মনে হলো সবকিছু মিলে যাচ্ছে। এটি কেবল টাকা ছিল না, এটি ছিল নিয়ন্ত্রণ। যদি অলোক শারীরিক ও মানসিক শক্তি ফিরে পান তবে ক্ষমতা পুরোপুরি তার হাতে ফিরে আসবে। ভ্যালারি কথাটি হালকা করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
অলোক তাকে চলে যেতে বললেন এবং স্পষ্ট করে দিলেন যে তার অনুমতি ছাড়া তার চিকিৎসায় কোনো হস্তক্ষেপ আইনি ব্যবস্থার দিকে নিয়ে যাবে। ভ্যালারি চলে যাওয়ার পর বাড়িটি এক গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। অলোক হাঁপাচ্ছিলেন, এবার শারীরিক পরিশ্রমে নয়, বরং বিশ্বাসঘাতকতায়। প্রিয়া ধীরে ধীরে স্টাডিতে এলেন। শুরুতে কিছু বললেন না, শুধু কাছে গিয়ে চেয়ারের ওপর হাত রাখলেন। অলোক কথা বলা শুরু করলেন। তিনি বললেন এখন তিনি বুঝেছেন যে তারা কেবল টাকা চুরিই করেনি, বরং তাকে দুর্বল রাখার চেষ্টাও করেছে। সেই কথাটি ঘাসতে লাগল। দুর্বল কেবল শারীরিকভাবেই নয়, বরং সিদ্ধান্তের দিক থেকেও। প্রিয়া তাকে মনে করিয়ে দিলেন যে সবকিছু সত্ত্বেও তিনি এগিয়ে চলছেন, আর কেউ তার থেকে তা কেড়ে নিতে পারবে না। সেই রাতে অলোক এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তিনি অবিলম্বে মেডিকেল টিম বদলে নিজের পছন্দমতো ডাক্তার নিযুক্ত করলেন, মাঝখানের কোনো লোক ছাড়াই। তিনি এটাও অনুরোধ করলেন যে অডিটের পরিধি বাড়ানো হোক, যাতে তার নামে নেওয়া যে কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের তদন্ত করা যায়। মীরা ভেঙে পড়েছিলেন। নিজের স্বামী আর সবথেকে ভালো বন্ধুর মাঝে ভেসে গিয়েছিলেন তিনি। কিন্তু এখন আর সন্দেহের কোনো জায়গা ছিল না। পরের দিন থেকে থেরাপি আরও বেশি গতিতে শুরু হলো। অলোক এক নতুন জেদ নিয়ে কাজ করছিলেন, যা প্রায় পাগলামির সীমায় পৌঁছেছিল। কিন্তু এইবার তা কেবল অহংকারের জন্য ছিল না, বরং কেড়ে নেওয়া কিছু ফিরে পাওয়ার জন্য ছিল। প্রিয়া প্রতিটি চেষ্টায় তার সাথে ছিলেন। যখন তিনি সাহারার সাথে ৮ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে সক্ষম হলেন, তখন এক শান্ত আবেগ ছড়িয়ে পড়ল। কোনো চিৎকার বা তালি ছিল না, শুধু একে অপরের দিকে এক চাহনি ছিল, যা বলছিল যে শত বাধা সত্ত্বেও তারা এগিয়ে চলছেন। ভ্যালারি দূর থেকে দেখছিলেন এবং বুঝছিলেন যে অলোকের সুস্থ হওয়ার গতি কমানোর তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। লড়াই এখন আর গোপন ছিল না, এখন তা প্রকাশ্য, এবং কেউ এর থেকে রেহাই পাবে না। অলোকের ভ্যালারির মুখোমুখি হওয়ার পর, যিনি তার থেরাপি বন্ধ করার চেষ্টা করেছিলেন, উত্তেজনা আর লুকিয়ে রাখা সম্ভব ছিল না। এখন সবকিছু ছিল সরাসরি, দৃষ্টি, নিস্তব্ধতা আর কোম্পানির মিটিংগুলো। এটি কেবল সন্দেহের বিষয় ছিল না, বরং ক্ষমতার স্পষ্ট লড়াই ছিল। আর সেই সবের মাঝে প্রিয়া সেই সব খুঁটিনাটি লক্ষ্য করতে শুরু করলেন, যা আগে নজরে আসেনি। এক বিকেলে যখন তিনি অলোককে অফিস থেকে আনা কিছু পুরনো ফিজিক্যাল ফাইল গুছিয়ে রাখতে সাহায্য করছিলেন, তখন তিনি একটি ছোট ডিব্বা পেলেন, যা অন্যদের মতো লেবেল করা ছিল না। অলোক তাকে ওটা খুলতে বললেন। ভেতরে চুক্তিপত্রের কপি, বীমা রিপোর্ট আর দুর্ঘটনা সংক্রান্ত কিছু ব্যক্তিগত নথি ছিল। সেগুলোর মধ্যে একটি খাম ছিল, যা খোলা এবং পরে স্বচ্ছ টেপ দিয়ে আবার আটকানো বলে মনে হচ্ছিল। অলোকের ভ্রু কুঁচকে গেল। তার মনে পড়ল না তিনি আগে এই খামটি দেখেছেন কিনা। প্রিয়া সাবধানে ওটা খুললেন। ভেতরে গাড়ির বীমার প্রাথমিক রিপোর্টের একটি কপি ছিল। এটি সেই চূড়ান্ত রিপোর্ট ছিল না যা তিনি আগে দেখেছিলেন, বরং তা ছিল একটি পুরনো প্রযুক্তিগত রিপোর্ট। অলোক নিস্তব্ধভাবে ওটা পড়তে শুরু করলেন। যেমন যেমন তিনি এগোতে লাগলেন, তার চেহারা বদলে গেল। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে ধাক্কা লাগার আগে ব্রেক সিস্টেমে হাইড্রলিক ত্রুটি দেখা দিয়েছিল। এটি সরাসরি কোনো কারণ না বললেও ইঙ্গিত দিচ্ছিল যে সাম্প্রতিক মেরামতের বিষয়টি পরীক্ষা করা উচিত। অলোক ধীরে ধীরে চোখ তুললেন। তার মনে পড়ল দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে রৌনক তাকে গাড়িটি একটি নতুন ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, যেটি রৌনকের এক পরিচিতের এবং সেখানে খরচ কম হতো। তিনি বেশি না ভেবে তা মেনে নিয়েছিলেন এবং পরে কোনোদিন প্রশ্ন করেননি। প্রিয়া অনুভব করলেন ঘরের হাওয়া ভারী হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন সেই তথ্যটি কি চূড়ান্ত রিপোর্টে ছিল। অলোক মাথা নাড়লেন। অফিসিয়াল নথিতে যা বীমাকে দেওয়া হয়েছিল তাতে কেবল আবহাওয়া আর দ্রুত গতির কথা উল্লেখ ছিল, যান্ত্রিক ত্রুটি নিয়ে কিছু ছিল না। এর মানে দাঁড়ায় কারোর হাতে প্রাথমিক রিপোর্টটি পৌঁছেছিল এবং তিনি ঠিক করেছিলেন সেই অংশটি ফাইলে থাকবে না। প্রশ্নটি এখন আর শুধু আর্থিক ছিল না, তা ছিল অনেক গভীর। অলোক সঙ্গে সঙ্গে বীমা কোম্পানিকে ফোন করতে বললেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে সেই নথিটি ঠিক সময়ে দেওয়া হয়েছিল কিনা। উত্তর এলো স্পষ্ট। প্রাথমিক রিপোর্টটি পরিবারের নিযুক্ত আইনি প্রতিনিধিকে পাঠানো হয়েছিল যখন অলোক হাসপাতালে ছিলেন। সেই প্রতিনিধি ছিলেন রৌনক। এর পরের নিস্তব্ধতা ছিল দীর্ঘ। এটি সরাসরি কোনো অভিযোগ ছিল না, কিন্তু খণ্ড খণ্ড অংশগুলো এক অদ্ভুত উপায়ে মিলে যাচ্ছিল। সেই বিকেলে প্রিয়া এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যা তিনি কয়েকদিন ধরে ভাবছিলেন। তিনি জানতেন ভ্যালারি তাকে ভরসা করেন না এবং তাকে এক বাধা মনে করেন। তাই ভ্যালারিকে এড়িয়ে চলার বদলে তিনি সরাসরি এবং শান্তভাবে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি অফিসে ভ্যালারিকে এক সেক্রেটারির সাথে কাগজপত্র দেখতে পেলেন। প্রিয়া তাকে একান্তে কথা বলতে বললেন। ভ্যালারি অবাক হলেও রাজি হলেন। বন্ধ স্টাডিতে পরিবেশ তখনই উত্তপ্ত হয়ে উঠল। প্রিয়া গলা তুললেন না বা অভিযোগ করলেন না, শুধু জিজ্ঞেস করলেন কেন ভ্যালারি অলোকের থেরাপি বন্ধ করতে চেয়েছিলেন আর কেন তার অনুমতি ছাড়া প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ভ্যালারি প্রিয়াকে শীতলভাবে দেখলেন এবং বললেন,
এটি প্রিয়ার কাজ নয়। কিন্তু প্রিয়া পিছিয়ে গেলেন না। তিনি দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টের কথা বললেন, ব্রেকের ত্রুটির কথা, আর কিভাবে সেই অংশটি চূড়ান্ত রিপোর্ট থেকে উধাও হয়ে গেল। প্রথমবার ভ্যালারির মুখের ভাব 1 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এটি ছিল ন্যূনতম, কিন্তু যথেষ্ট। তারপর তিনি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করলেন এবং বললেন, প্রিয়া এমন সমস্যা খুঁজছেন যা আদতে নেই। কিন্তু প্রিয়া সেখানে তর্ক করতে যাননি। তিনি কেবল ভ্যালারির প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলেন, আর তা তিনি দেখে নিয়েছিলেন। যখন তিনি সেই অফিস থেকে বেরিয়ে এলেন, তখন তিনি জানতেন তিনি এক স্পর্শকাতর জায়গায় আঘাত করেছেন। সেই রাতে অলোক প্রিয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তিনি অবাক হননি, বরং এমন কিছু নিশ্চিত হলেন যা তিনি আগেই সন্দেহ করেছিলেন। তিনি বললেন, যদি গাড়ির রক্ষণাবেক্ষণে কারচুপি করা হয়ে থাকে আর রিপোর্ট বদলানো হয়ে থাকে, তবে এটি সবকিছু বদলে দেয়। কেবল টাকা বা ক্ষমতার জন্য নয়, বরং উদ্দেশ্যের জন্য। মীরাকে মিটিংয়ের জন্য ডাকা হলো। শুরুতে তিনি মানতে রাজি হচ্ছিলেন না যে রৌনক নিজের ভাইয়ের দুর্ঘটনার তথ্য গোপন করতে পারেন। কিন্তু যখন অলোক প্রাথমিক রিপোর্ট দেখালেন এবং চূড়ান্ত নথির সাথে পার্থক্য বোঝালেন, তখন মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল, রৌনকই ছিলেন যিনি অলোকের সার্জারির সময় সব নিয়মকানুন সামলানোর জন্য জোর দিয়েছিলেন। মীরা বললেন, সেই সময় তিনি রৌনককে পুরোপুরি বিশ্বাস করেছিলেন। এখন সেই বিশ্বাস নড়বড়ে মনে হচ্ছিল। রাতটি এক স্পষ্ট সিদ্ধান্তের সাথে শেষ হল। অলোক দুর্ঘটনার বিষয়টি গোড়া থেকে তদন্ত করার জন্য একজন স্বাধীন বিশেষজ্ঞ নিয়োগ করবেন। তারা আর্থিক অডিটকেও বাড়াবেন, যাতে সেই সব কোম্পানির সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা দেখা যায় যারা গাড়ির রক্ষণাবেক্ষণ করেছিল। প্রিয়া সবকিছু তার জায়গা থেকে দেখছিলেন। জানতেন যে যা এক আয়ার চাকরি হিসেবে শুরু হয়েছিল, তা 2 বছর ধরে চাপা থাকা সত্যের কেন্দ্রে পরিণত হয়েছে। সেই রাতে বিদায় নেওয়ার আগে অলোক এক নতুন দৃঢ়তার সাথে প্রিয়াকে তার নামে ডাকলেন। তিনি বললেন, যদি তাদের সন্দেহ সত্যি হয়, তবে তার জীবন কেবল তার ভুলের জন্য বদলায়নি, বরং বদলেছে কারণ কেউ ঠিক করেছিল যে এমনটাই হবে। সেই চিন্তাটি খুব কঠিন ছিল, কিন্তু তা অলোকের ভেতর এক নতুন শক্তি জোগাল। তিনি এখন শুধু টাকা বা হাঁটা চান না, তিনি চান পুরো সত্য। আর যেমনই রাত আবার বাড়িতে ঘনিয়ে এলো, উপলব্ধিটি স্পষ্ট ছিল। যে রহস্য তারা খুঁজছিলেন তা কেবল কোম্পানিকেই নাড়িয়ে দেবে না, বরং পরিবারকেও টুকরো টুকরো করে দেবে। দুর্ঘটনা আর আর্থিক বিষয় নিয়ে তদন্ত চলতে থাকল, কিন্তু সেই সকালে অন্য কিছু হতে চলেছিল। এর সাথে কোনো নথি বা মিটিংয়ের যোগ ছিল না। এর যোগ ছিল অলোকের শরীর আর এক নীরব প্রতিশ্রুতির সাথে, যা তিনি নিজের কাছে করেছিলেন। নতুন মেডিকেল টিম থেরাপিকে নতুনভাবে সাজিয়েছিল। এখন তারা কেবল শক্তির ওপর কাজ করছিলেন না, বরং পায়ের সূক্ষ্ম স্পন্দন নিয়েও কাজ করছিলেন, যা আগে অসম্ভব মনে হতো। প্রিয়া সবসময়কার মতোই তার সাথে ছিলেন, কিন্তু সেই দিন তিনি অলোকের চোখে অন্য কিছু দেখলেন। সেটি শুধু দৃঢ় সংকল্প ছিল না, তা ছিল ভয় আর আশার এক মিশ্রণ, যা তিনি আগে দেখেননি। থেরাপিস্ট বোঝালেন যে তারা আজ কঠিন কিছু চেষ্টা করবেন। তিনি হাঁটার প্রতিশ্রুতি দেননি, কিন্তু কম সাহারায় নিজেকে ধরে রাখার চেষ্টা করার প্রতিশ্রুতি দিলেন। তারা সমান্তরাল বার বসালেন আর হাঁটুতে সাপোর্ট ঠিক করলেন। অলোক দীর্ঘশ্বাস নিলেন। মাধব আর সোফিয়া মীরার সাথে বাগানে ছিল। তারা জানতেন না ভেতরে কি হচ্ছে। প্রিয়া একপাশে দাঁড়িয়েছিলেন, পড়ে গেলে ধরার জন্য প্রস্তুত। গোনা শুরু হলো। 1, 2। অলোক তার হাত দিয়ে ভর দিলেন, কিন্তু এইবার ভর শুধু হাতের জোরে ছিল না। তার পা দুটো যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছিল, প্রতিক্রিয়া দিল। তিনি উঠে দাঁড়ালেন, পুরোপুরি স্থির না হলেও আগে থেকে অনেক বেশি সোজা। থেরাপিস্ট সাপোর্ট ঠিক করলেন। অলোক কাঁপছিলেন, পরিশ্রম প্রতিটি মাংসপেশিতে ফুটে উঠছিল। প্রিয়া অনুভব করলেন তার নিজের বুক ধড়ফড় করছে। 3 সেকেন্ড, 4, 5। এইবার তিনি সঙ্গে সঙ্গে পড়ে গেলেন না। তিনি 10 সেকেন্ড পর্যন্ত টিকে রইলেন। তার পা দুটো মাটির ওপর আসল চাপ অনুভব করছিল। থেরাপিস্ট বললেন তিনি যেন একটু সাহারায় এক ছোট কদম ফেলার চেষ্টা করেন। অলোক ইতস্তত করলেন, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তারপর নিজের ডান পা কয়েক সেন্টিমিটার সামনে বাড়ালেন। এটি ছিল ন্যূনতম, কিন্তু তা ছিল এক পদক্ষেপ। যখন তিনি আবার বসে পড়লেন, তখন ঘরটি নিস্তব্ধতায় ভরে গেল। প্রিয়ার চোখ টলটল করছিল, কিন্তু তিনি কাঁদলেন না। অলোক এমনভাবে হাঁপাচ্ছিলেন যেন তিনি ম্যারাথন দৌড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে হাসলেন না। তিনি নিজের পায়ের দিকে এমনভাবে তাকালেন যেন ওগুলো তার নয়। তারপর তিনি নজর তুলে প্রিয়াকে দেখলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চাউনিতে এমন কিছু ছিল যা আগে কোনোদিন ছিল না, আসল আশা। থেরাপিস্ট বোঝালেন, এই উন্নতি হপ্তার পর হপ্তার পরিশ্রমের ফল, এবং এর মানে এই নয় যে তিনি কালই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তবে এর মানে হল
শরীর আশা জাগা নিয়ে সাড়া দিচ্ছে। অলোক বেশি কথা না বলে মাথা নাড়লেন। যখন সেশন শেষ হল, তিনি একাকী প্রিয়ার সাথে কিছু সময় চাইলেন। প্রিয়া কাছে গেলেন। অলোক বললেন, 2 বছর ধরে তিনি নিজেকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি কোনো দিন নিজের পায়ের নিচে মাটি অনুভব করবেন না, এবং প্রতিটি ব্যর্থ চেষ্টা তাকে আরও নিচে ঠেলে দিত। কিন্তু সেই এক পদক্ষেপ সব বদলে দিয়েছে। কেবল শারীরিকভাবে নয়, এটি এমন ছিল যেন তার পুরো জীবন সেই ধাক্কার মুহূর্তে আটকে ছিল, আর এখন প্রথমবার কিছু একটা সামনে এগোচ্ছে। প্রিয়া জবাব দিলেন, সেই পদক্ষেপটি কেবল অলোকেরই ছিল, আর কেউ তাকে সেটি উপহার দেয়নি। অলোক মাথা নাড়লেন এবং বললেন, যদি প্রিয়া থেরাপি চালিয়ে যাওয়ার জন্য জেদ না করতেন, তবে হয়তো তিনি আজ এখানে থাকতেন না। সেই দুপুরে যখন মাধব স্টাডিতে দৌড়ে এলো খেলার কথা বলতে, অলোক তাকে কাছে ডাকলেন। মাধবের সামনে তিনি আবার উঠে দাঁড়ালেন। মাধবের চোখ বড় বড় হয়ে গেল। সোফিয়াও চুপচাপ দেখছিল। অলোক সাহারা নিয়ে আরও এক কদম বাড়ালেন। বাচ্চারা হয়তো সেই মুহূর্তের গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু তারা জানত এটি গুরুত্বপূর্ণ। মাধব হাসল আর সোফিয়া তালি বাজাল। প্রিয়া হাত দুটো বুকের ওপর রাখলেন। এটি কোনো উৎসব ছিল না, কিন্তু এটি ছিল সরল আর বিশাল। পরে মীরা এসে অলোককে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের মুখ দুহাতে ঢেকে নিলেন। অবিশ্বাস থেকে গর্বে বদলে গেলেন তিনি কয়েক সেকেন্ডে। কিন্তু সবকিছু কেবল উৎসব ছিল না। যখন বাড়িতে উন্নতি পালিত হচ্ছিল, তখন কোম্পানিতে উত্তেজনা বাড়ছিল। রৌনক অলোকের শারীরিক উন্নতির খবর শুনে এমন এক চেহারা নিয়ে থাকলেন যা তিনি লুকানোর চেষ্টা করছিলেন। ভ্যালারি তার অস্বস্তি লুকাতে পারলেন না। তারা জানতেন অলোকের প্রতিটি কদম তাকে কেবল হাঁটার দিকেই নিয়ে যাচ্ছে না, বরং পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। সেই রাতে যখন বাড়ি শান্ত হল, অলোক বাগানে যাওয়ার কথা বললেন। তিনি বাতাস অনুভব করতে চেয়েছিলেন। প্রিয়া তার সাথে থাকলেন। তারা সেই গাছের সামনে থামলেন যেখানে কয়েক সপ্তাহ আগে অলোক দুর্ঘটনা সন্দেহ প্রকাশ করেছিলেন। এইবার পরিবেশ আলাদা ছিল। অলোক মাটির দিকে তাকালেন এবং বললেন, সেই এক পদক্ষেপ শুধু শুরু ছিল, এবং এখনও অনেক কিছুর মোকাবিলা করা বাকি আছে। অডিট, দুর্ঘটনা পরীক্ষা, সম্ভাব্য বিশ্বাসঘাতকতা, সবকিছুর সামনে তিনি এখন আর স্থবির নন। প্রিয়া তাকে চুপচাপ দেখলেন। অলোক হুইলচেয়ারটি ধীরে ধীরে তার দিকে ঘোরালেন এবং বললেন, তিনি কেবল নিজের কোম্পানি বা হাঁটার ক্ষমতা ফিরে পেতে চান না, বরং তিনি এক নতুন জীবনের সম্ভাবনা ফিরে পেতে চান। আর যখন তিনি এটি বললেন, তখন তিনি প্রিয়ার চোখের উপর থেকে নজর সরালেন না। এটি কোনো প্রতিশ্রুতি বা বড় কথা ছিল না, কিন্তু তা ছিল স্পষ্ট যে সেই পদক্ষেপ শুধু শারীরিক ছিল না। আর যেমনই রাত বাগানের উপর নেমে এলো, উপলব্ধিটি স্পষ্ট ছিল। অলোকের ভেতর এমন কিছু জেগে উঠেছে যাকে কেউ সহজে থামাতে পারবে না। অলোকের উঠে দাঁড়ানোর উন্নতি বাড়ির পরিবেশ বদলে দিল, কিন্তু কোম্পানির ঝুলে থাকা কাজগুলোকেও ত্বরান্বিত করল। এখন আর দেরি করার সময় ছিল না। দুর্ঘটনার তদন্তের জন্য নিযুক্ত বিশেষজ্ঞ সেই হপ্তায় প্রথম রিপোর্ট জমা দিলেন। অলোক মিটিংটি বড় লিভিং রুমে করতে চাইলেন, অফিসে নয়। তিনি চাইলেন মীরা, রৌনক আর ভ্যালারি সেখানে উপস্থিত থাকুক। তিনি চাইলেন প্রিয়াও থাকুক, যদিও তিনি সরাসরি অংশগ্রহণ করবেন না। বিশেষজ্ঞ কথা বলা শুরু করলেন। তিনি জানালেন যে তারা সেই ওয়ার্কশপের রেকর্ড পরীক্ষা করেছেন যেখানে দুর্ঘটনার কয়েক হপ্তাহ আগে মেরামত করা হয়েছিল। সেই ওয়ার্কশপটি এক নতুন কোম্পানির সাথে যুক্ত ছিল, যার পার্টনাররা অডিটে পাওয়া লেনদেনের একটি আর্থিক ফার্মের সাথে যুক্ত ছিল। অলোক রিপোর্ট থেকে নজর সরালেন না। বিশেষজ্ঞ আরও বললেন যে ব্রেক সিস্টেমে কারচুপি করা হয়েছিল, যাতে বৃষ্টির সময় ব্রেক দেরিতে কাজ করে। এটি কোনো প্রাকৃতিক ত্রুটি ছিল না, বরং তা ছিল এক প্রযুক্তিগত পরিবর্তন। নিস্তব্ধতা ভারী হয়ে এলো। মীরা নিজের মুখে হাত দিলেন। রৌনক মাঝখানে কথা বলে বোঝানোর চেষ্টা করলেন যে এটি কোনো উদ্দেশ্য প্রমাণ করে না, যান্ত্রিক ত্রুটি হতেই পারে। কিন্তু বিশেষজ্ঞ স্পষ্ট জানিয়ে দিলেন এই কারচুপি আকস্মিক ছিল না। অলোক অনুভব করলেন ঘরটি যেন ছোট হয়ে আসছে। 2 বছর ধরে তিনি ভেবেছেন এটি কেবল দুর্ভাগ্য আর নিজের ভুল সিদ্ধান্ত। এখন সম্ভাবনা অন্য কিছু ছিল। রিপোর্টে আরও বলা হলো যে ওয়ার্কশপকে টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল, যা রৌনক রক্ষণাবেক্ষণের নামে অনুমোদন দিয়েছিলেন। রৌনক ঘামতে লাগলেন। তিনি নিজেকে বাঁচাতে চাইলেন এবং বললেন তিনি কেবল খরচ কমাতে চেয়েছিলেন আর কারচুপির ব্যাপারে জানতেন না। কিন্তু রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার পরেও সেই ওয়ার্কশপকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছিল, যার কোনো যুক্তি ছিল না। অলোক খুব শান্তভাবে কথা বললেন, যা যে কোনো চিৎকারের চেয়ে বেশি ভীতিজনক ছিল। তিনি বললেন 2 বছর ধরে তিনি অপরাধবোধ আর রাগের বোঝা বয়ে বেড়াচ্ছেন, এই ভেবে যে তিনি নিজে নিজের জীবন নষ্ট করেছেন।
তিনি রৌনকের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটি কি সত্যিই কাকতালীয়? রৌনক নজর সরিয়ে নিলেন। মীরা চুপচাপ কাঁদতে লাগলেন। ভ্যালেরি উঠে দাঁড়িয়ে বললেন, তাদের একজন উকিল দরকার। অলোক জবাব দিলেন, উকিল আগে থেকেই প্রস্তুত আছে। সেই মিটিংটি তর্কের জন্য নয়, বরং তথ্যের জন্য ছিল। উকিল বোঝালেন যে প্রতারণা আর ক্ষতির জন্য মামলা করার যথেষ্ট প্রমাণ আছে। রৌনক প্রথমবার মুখ খুললেন এবং বললেন তিনি কোনোদিন চাননি অলোক পঙ্গু হয়ে যাক। তিনি শুধু কোম্পানির ওপর বেশি নিয়ন্ত্রণ চেয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল অলোক আর এটি সামলাতে পারবেন না। সেই স্বীকারোক্তিই যথেষ্ট ছিল সব সন্দেহ দূর করার জন্য। রৌনক সরাসরি দুর্ঘটনার পরিকল্পনা করার কথা স্বীকার না করলেও এটি স্বীকার করলেন যে তিনি কারচুপির কথা জানতেন এবং তা থামানোর জন্য কিছু করেননি। মীরা তাকে এমনভাবে দেখলেন যেন চিনতে পারছেন না। অলোক চিৎকার করলেন না, নিজের জায়গা থেকে নড়লেন না, কিন্তু তার বসার ভঙ্গি ছিল দৃঢ়। তিনি বললেন, এই বিশ্বাসঘাতকতা কেবল ব্যবসায়িক নয়, বরং পারিবারিক। মিটিং এক স্পষ্ট সিদ্ধান্তের সাথে শেষ হল। রৌনককে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। ভ্যালেরিও তদন্তের অধীনে থাকবেন, তার আর্থিক লেনদেন আর চিকিৎসার সিদ্ধান্তে হস্তক্ষেপের জন্য। যখন তারা চলে গেলেন, বাড়িটি এক ভারী নিস্তব্ধতায় ডুবে গেল। মীরা বসে রইলেন, কি শুনবেন তা না ভেবে। অলোক তাকে ব্যথার সাথে দেখলেন, কিন্তু কোনো ঘৃণা ছাড়াই। তিনি জানতেন মীরাও পরিস্থিতির শিকার। প্রিয়া পুরো সময় সেখানে ছিলেন আর উপলব্ধি করছিলেন যে তিনি এক চাপা সত্য প্রকাশ্যে আসার সাক্ষী হলেন। পরে যখন তারা স্টাডিতে একা হলেন, অলোক বললেন, সবথেকে কঠিন ছিল এটি মেনে নেওয়া যে কোনো আপনজন তাকে দুর্বল দেখতে চেয়েছিল, যাতে তারা নিয়ন্ত্রণ নিতে পারে। প্রিয়া কাছে এলেন। অলোক বললেন, সেই এক পদক্ষেপ যা তিনি নিয়েছিলেন তা এখন আর কেবল শারীরিক সুস্থতার প্রতীক নয়, বরং তা এক সংকেত যে তিনি ফুরিয়ে যাননি। সেই রাতে অলোক অনেক রাত পর্যন্ত নথিপত্র দেখলেন না। তিনি চুপচাপ বাগানের দিকে তাকিয়ে রইলেন, রাগের সাথে নয়, বরং এক স্পষ্ট উপলব্ধির সাথে। সত্যিটা সামনে চলে এসেছিল। এটি ছিল অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এটি তাদের মুক্তও করেছিল। আর এখন যখন অলোক জেনে গিয়েছিলেন যে তার জীবন কেবল তার নিজের ভুলে বদলে যায়নি, তখন তার ভেতর এমন কিছু একটা ঘটল যা সেই অদৃশ্য বোঝাটিকে বয়ে বেড়ানো বন্ধ করে দিল, যা তিনি 2 বছর ধরে টেনে নিয়ে বেড়াচ্ছিলেন। সবকিছু সামনে আসার পর আর কিছুই আগের মতো রইল না। কোম্পানির ভেতর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। কিছু কর্মচারী স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অন্যরা বলছিল যে তারা সবসময়ই সন্দেহ করতেন যে কিছু একটা ঠিক নেই। রৌনক পরের দিন থেকে অফিসে আসা বন্ধ করে দিলেন। তার উকিলরা প্রক্রিয়াটি থামানোর চেষ্টায় চিঠি পাঠাতে শুরু করলেন, কিন্তু অলোক এবার আর পিছিয়ে যেতে রাজি ছিলেন না। এইবার তিনি কারও হাতে দায়িত্ব ছেড়ে দিলেন না। যদিও তিনি এখনও বেশিরভাগ দিন হুইলচেয়ার ব্যবহার করতেন, তবুও তিনি ঘন ঘন কোম্পানিতে যেতে শুরু করলেন। তিনি চাননি তার হয়ে অন্য কেউ কথা বলুক। প্রথমবার যখন তিনি আনুষ্ঠানিকভাবে সক্রিয় ডিরেক্টর হিসেবে ফিরলেন, তখন বিল্ডিংয়ের পরিবেশ ছিল থমথমে কিন্তু সম্মানজনক। তিনি যখন বোর্ডরুমে ঢুকলেন, তখন কর্মচারীরা দাঁড়িয়ে পড়লেন। এটি কোনো বাড়াবাড়ি ছিল না, এটি ছিল স্বতঃস্ফূর্ত। অলোক তাদের প্রত্যেকের দিকে একে একে তাকালেন এবং কোনো কাগজ ছাড়াই কথা বললেন। তিনি বললেন যে গত কয়েক মাস খুব কঠিন ছিল, ভুল আর বিশ্বাসঘাতকতা হয়েছে, কিন্তু কোম্পানি চলতে থাকবে। তিনি আইনি প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিলেন না, কিন্তু এটি স্পষ্ট করে দিলেন যে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। তার কণ্ঠস্বর এখন আর কোনো ক্লান্ত মানুষের মতো শোনাচ্ছিল না, বরং তিনি দৃঢ় আত্মবিশ্বাসী লাগছিলেন। প্রিয়া সেদিন তার সাথে ছিলেন, জনসমক্ষে পরিচিত ব্যক্তি হিসেবে নয়, বরং এক শান্ত সমর্থন হিসেবে। প্রিয়া দেখতে পাচ্ছিলেন যে অলোক কিভাবে প্রতিটি কথোপকথনে আর প্রতিটি সিদ্ধান্তে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন। তিনি নতুন ফিন্যান্স টিমের সাথে দেখা করলেন, বর্তমান চুক্তিগুলো পর্যালোচনা করতে বললেন এবং অবিলম্বে সেই সব কোম্পানির সাথে সম্পর্ক বাতিল করলেন যারা অনিয়মিত হিসাবের সাথে যুক্ত ছিল। তিনি নিয়মিত অভ্যন্তরীণ অডিটের নির্দেশ দিলেন যাতে এমন কিছু আর না ঘটে। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া এগিয়ে চলছিল। প্রযুক্তিগত পরীক্ষার রিপোর্ট আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছিল। তদন্ত সেই সব সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করছিল যেখানে রৌনক পর্যাপ্ত তদারকি ছাড়াই পেমেন্ট আর রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছিলেন। যদিও তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করছিলেন যে তার কোনোদিন দুর্ঘটনার কারণ হওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু কারচুপির প্রমাণ ছিল স্পষ্ট। ভ্যালেরিকেও আর্থিক লেনদেনে তার অংশগ্রহণ এবং মেডিকেল সিদ্ধান্তে হস্তক্ষেপের জন্য বয়ান দেওয়ার জন্য ডাকা হয়েছিল। মিডিয়ার চাপ বাড়তে লাগল। কিছু সংবাদমাধ্যম সেই উদ্যোক্তার কথা বলতে শুরু করল
যিনি নিজেরই পরিবারের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। অলোক তখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে রাজি হননি। তিনি চেয়েছিলেন আইনি প্রক্রিয়া কোনো হট্টগোল ছাড়াই নিজের পথে চলুক। এইসবের মাঝে পুনর্বাসন বা রিহ্যাব থেমে থাকেনি, বরং তা তার রুটিনের এক কেন্দ্রীয় অংশ হয়ে গিয়েছিল। প্রতিটি শারীরিক উন্নতি যেন আইনি অগ্রগতির সাথে পাল্লা দিচ্ছিল। এখন তার দাঁড়িয়ে থাকার জন্য বেশি সাহারার প্রয়োজন হতো না। তিনি কোনো সরাসরি সাহায্য ছাড়া কয়েক সেকেন্ড টিকে থাকতে পারতেন। থেরাপিস্ট বাড়ির ভেতরে একটি বিশেষ ওয়াকারের সাহায্যে কাজ শুরু করেছিলেন। যখন অলোক প্রথমবার ওয়াকারের সাহায্যে স্টাডি রুম পার হলেন, তখন প্রিয়ার মনে হল সময় যেন থেমে গেছে। এটি কোনো দীর্ঘ যাত্রা ছিল না, কেবল কয়েকটি ধীর আর সতর্ক কদম, কিন্তু তিনি ছিলেন দৃঢ়। অলোক একাগ্রতার সাথে নিঃশ্বাস নিচ্ছিলেন, কোনো কথা না বলে। যখন তিনি ঘরের অন্য প্রান্তে পৌঁছালেন, তখন তিনি ধীরে ধীরে ঘুরলেন এবং প্রিয়াকে এক ছোট কিন্তু আসল হাসি দিয়ে দেখলেন। সেই হাসির সাথে টাকা বা মামলার কোনো সম্পর্ক ছিল না, তা ছিল অনেক গভীর। মীরা অন্যদিকে এক যন্ত্রণাদায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি রৌনকের থেকে সাময়িকভাবে আলাদা হয়ে গিয়েছিলেন, যতক্ষণ না তিনি সবকিছু বুঝতে পারছেন। তিনি অলোকের বাড়িতে প্রশাসনিক ছোটখাটো কাজে সাহায্য করতে আর চুপচাপ পাশে থাকতে বেশি সময় কাটাতেন। ভাই বোনের সম্পর্ক, যা বছরের পর বছর তিক্ত ছিল, তা ধীরে ধীরে আবার গড়ে উঠতে লাগল। অলোক এখন আর সেই রাতের কলের জন্য মীরাকে দোষের দৃষ্টিতে দেখতেন না। তিনি বুঝেছিলেন দায়িত্ব অন্য কারুর ছিল। এক দুপুরে, যখন তারা আদালতে মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার জন্য চূড়ান্ত কাগজগুলো দেখছিলেন, তখন অলোক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি কোম্পানির ডিরেক্টর বোর্ড পুনর্গঠন করলেন এবং নতুন স্বাধীন ডিরেক্টর নিযুক্ত করলেন। তিনি চেয়েছিলেন কোম্পানি যেন শুধু পরিবারের ওপর নির্ভর না করে। তিনি কর্মচারীদের জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি অভ্যন্তরীণ ফান্ডও তৈরি করলেন, এমন কিছু যা তিনি আগে কোনোদিন ভেবে দেখেননি। প্রিয়া দেখলেন এই সিদ্ধান্তগুলো কেবল কৌশলগত ছিল না, বরং ব্যক্তিগত ছিল। ওগুলো এক বড় পরিবর্তনের অংশ ছিল। এক রাতে একটি দীর্ঘদিনের শেষে অলোক বাগানে যাওয়ার কথা বললেন। এখন তাকে প্রতিবার ধাক্কা দেওয়ার প্রয়োজন হতো না। ওয়াকার আর অল্প সাহারার সাহায্যে তিনি সেই গাছটি পর্যন্ত পথের একাংশ পার হতে সক্ষম হলেন, যেখানে কয়েক মাস আগে তিনি দুর্ঘটনার সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি সেখানে থামলেন আর দীর্ঘশ্বাস নিলেন। প্রিয়া তার পাশেই ছিলেন। তিনি শান্তভাবে কথা বললেন। তিনি বললেন যে 2 বছর ধরে তিনি এই ভেবে বাঁচছিলেন যে তিনি হেরে গেছেন। তিনি গতিশীলতা, বিশ্বাস আর নিয়ন্ত্রণ হারিয়েছেন। কিন্তু এখন তিনি বুঝেছেন যে তারা তাকে ধ্বংস করতে পারেনি, কেবল তাকে শুরু থেকে নতুন করে গড়তে বাধ্য করেছে। তিনি ওয়াকারের ওপর রাখা নিজের হাত দুটোর দিকে তাকালেন আর তারপর নজর তুলে প্রিয়াকে দেখলেন। তিনি বললেন যে যদি প্রিয়া তার জীবনে না আসতেন, তবে হয়তো তিনি এখনও স্টাডিতে বন্ধ হয়ে এই বিশ্বাস নিয়ে পড়ে থাকতেন যে সবকিছুই তার ভুল ছিল। প্রিয়া এটিকে গুরুত্বহীন বলার চেষ্টা করলেন, কিন্তু অলোক মাথা নাড়লেন। তিনি জানতেন তিনি কি বলছিলেন। সেই রাতে তারা আইনি প্রক্রিয়া বা কোম্পানি নিয়ে কথা বলেননি। তারা ভবিষ্যতের কথা বললেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং বাস্তব চিন্তার সাথে। অলোক বললেন তিনি নিজের জীবন সহজ করতে চান, যা প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ তার জন্য বেশি সময় দিতে চান। প্রিয়া বুক ধড়ফড় নিয়ে তার কথা শুনছিলেন, জানতেন যে তারা যা গড়ে তুলছিলেন তা এখন আর কেবল কাজের সম্পর্ক ছিল না। বাইরে শহরের আলোগুলো আগের মতোই জ্বলছিল, কিন্তু সেই বাড়ির ভেতরে সবকিছু পুরোপুরি বদলে গিয়েছিল। অলোক এখন আর সেই তিক্ত মানুষটি ছিলেন না, যিনি সাহায্য ফিরিয়ে দিতেন আর চিৎকার করতেন। না, তিনি কেবল বিশ্বাসঘাতকতার শিকার ছিলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি পদক্ষেপের পর পদক্ষেপ আর সিদ্ধান্তের পর সিদ্ধান্তের মাধ্যমে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন। আর যেমন যেমন আইনি প্রক্রিয়া চলতে থাকল, উপলব্ধিটি স্পষ্ট হল, নিয়ন্ত্রণ তার হাতে ফিরে এসেছে। প্রতিশোধের জন্য নয়, বরং দৃঢ়তার জন্য। রৌনকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার হচ্ছিল এবং কোম্পানি আগে থেকেই অলোকের তৈরি নতুন কাঠামোর অধীনে কাজ করছিল। কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ আগের থেকে অনেক আলাদা ছিল। এখন করিডোরে আর কোনো চাপা উত্তেজনা বা লুকিয়ে দেখা দৃষ্টি ছিল না। এখন সেখানে ছিল হাসি, ধীর কিন্তু নিশ্চিত কদম, আর এমন কথোপকথন যা কেবল সমস্যার আশেপাশে ঘুরপাক খেত না। অলোক এখন অল্প সাহারায় ছোট দূরত্ব পার হতে পারতেন। তিনি ঘরের ভেতর ওয়াকার এবং খুব নিয়ন্ত্রিত পথের জন্য লাঠি ব্যবহার করতেন। প্রতিটি কদম এখনও পরিশ্রমের কাজ ছিল, কিন্তু এখন তা কোনো হতাশ লড়াই ছিল না,
তা ছিল প্রগতি। এক দুপুরে এক বিশেষ ভালো থেরাপি সেশনের পর অলোক প্রিয়ার সাথে একান্তে কথা বলতে চাইলেন। স্টাডি বা লিভিং রুমে নয়, তিনি তাকে ধীরে ধীরে বাগানে নিয়ে গেলেন, লাঠি ছাড়া অন্য কোনো সাহারা ছাড়াই। মাধব আর সোফিয়া মীরার সাথে পুলের কাছে ছিল। সূর্য ডুবছিল এবং হাওয়া খুব হালকা মনে হচ্ছিল। অলোক সেই গাছটির সামনে থামলেন যেখানে এত গুরুত্বপূর্ণ কথাগুলো হয়েছিল। তিনি দীর্ঘশ্বাস নিলেন। তাকে ঘাবড়ানো মনে হচ্ছিল না, কিন্তু তিনি গম্ভীর ছিলেন। তিনি বললেন, যখন প্রিয়া তার দরজায় এসেছিলেন তখন তিনি নিজের এমন এক রূপে ছিলেন যাকে তিনি নিজেও চিনতে পারতেন না। রাগে ভরা, অবিশ্বাসী আর অন্তর্মুখী। তিনি স্বীকার করলেন যে শুরুতে তিনি ভেবেছিলেন প্রিয়া বাকিদের মতো চলে যাবেন। এমনকি তিনি প্রিয়াকে চলে যাওয়ার জন্য কটু কথা বলে ধাক্কাও দিয়েছিলেন। কিন্তু প্রিয়া স্থির ছিলেন, করুণা বা ভয়ের জন্য নয়, তিনি নিজের জায়গায় অটল ছিলেন। প্রিয়া অনুভব করলেন তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। অলোক চালিয়ে গেলেন। তিনি বললেন, প্রিয়া কেবল তার পায়ে শক্তি ফিরে পেতে সাহায্য করেননি, বরং তার মন আর হৃদয়ে স্বচ্ছতা ফিরে পেতেও সাহায্য করেছেন। তার কারণেই অলোক দুর্ঘটনার সত্য আর বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে পেরেছেন, আবার না ডুবে গিয়ে। কিছু সেকেন্ড অলোক চুপ করে রইলেন, যেন সঠিক শব্দ খুঁজছেন। তারপর তিনি সরাসরি বললেন। তিনি বললেন, তিনি এখন কেবল আয়া হিসাবে প্রিয়াকে এই বাড়িতে চান না। তিনি সত্যিই প্রিয়াকে তার জীবনের অংশ করতে চান, অস্থায়ী কোনো সমর্থন হিসাবে নয়, বরং একজন সঙ্গী হিসাবে। প্রিয়া অনুভব করলেন পৃথিবীটা যেন থেমে গেছে। এটি কোনো আতিশয্যপূর্ণ দৃশ্য ছিল না, কোনো মিউজিক বা হাঁটু গেঁড়ে বসা ছিল না। এটি ছিল এক সরল আর স্পষ্ট প্রস্তাব। অলোক অসম্ভব কোনো কিছুর প্রতিশ্রুতি দিলেন না, শুধু বললেন তিনি প্রিয়ার পাশে চলতে চান, যদিও তিনি এখনও তা শিখছিলেন। প্রিয়া দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজের বাচ্চাদের কথা ভাবলেন, এখানে কাটানো মাসগুলোর কথা, আর শুরুতে তার নিজের সন্দেহের কথা ভাবলেন। তিনি ভাবলেন অলোক কিভাবে বদলে গেছেন আর কিভাবে তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। তিনি সঙ্গে সঙ্গে মুখে কোনো জবাব দিলেন না, বরং কাছে গিয়ে অলোকের হাতটি ধরলেন। তিনি বললেন, এই বাড়িতে আসার পর তিনিও বদলে গেছেন। শুরুতে তিনি কেবল টিকে থাকার কথা ভাবতেন, বিল মেটানোর কথা ভাবতেন। কিন্তু সময়ের সাথে তিনি অনুভব করেছেন যে এখানে তার থেকে বড় কিছু আছে, যা একদম বাস্তব। তিনি এক সুন্দর হাসির সাথে নিজের সম্মতি জানালেন, যা 1000 শব্দের চেয়েও বেশি কিছু বলে দিল। পরের দিনটি ছিল শান্ত কিন্তু আনন্দের। তারা সঙ্গে সঙ্গে কোনো পাবলিক ঘোষণা করলেন না। প্রথমে তারা মাধব আর সোফিয়ার সাথে কথা বললেন। অলোক তাদের সাথে লিভিং রুমে বসলেন। তিনি তাদের বোঝালেন যে তিনি তাদের মায়ের সাথে একটি পরিবার গড়তে চান। মাধব শুরুতে খুব গম্ভীরভাবে দেখল, জিজ্ঞেস করল, এর মানে কি তারা সবসময়ের জন্য এখানে থেকে যাবেন? অলোক জবাব দিলেন যে হ্যাঁ, কিন্তু তাদের দুজনের মধ্যে যা আছে তা কিছুই বদলাবে না। সোফিয়া শুধু হাসল আর বলল যে তাহলে তিনি তাদের বাবা হবেন। সেই বাক্যটি অলোককে কিছু সেকেন্ডের জন্য নিঃসার করে দিল। মীরা চুরেন পরবর্তী মানুষ, যিনি এটি জানতে পারলেন। তিনি বিনা দ্বিধায় দুজনকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, এই সব ঝড়ের পর তারা ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলেন। বিয়ে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা প্রেসের উপস্থিতিতে হয়নি। অলোক জোর দিয়েছিলেন এটি যেন খুব ব্যক্তিগত হয়। এটি বাড়ির বাগানে সেই একই গাছের নিচে পালন করা হলো, যা অনেক কঠিন কথোপকথনের সাক্ষী ছিল। কিছু কাছের কর্মচারী, কিছু বিশ্বস্ত অংশীদার আর কিছু আসল বন্ধু উপস্থিত ছিলেন। কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, ছিল কেবল সত্য। অলোক নিজের ক্রাচের সাহায্যে ধীর কিন্তু নিশ্চিত গতিতে অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে গেলেন। সেই দিন তার হুইল চেয়ারের প্রয়োজন হয়নি। যখন তিনি প্রিয়ার সামনে পৌঁছালেন, তখন তিনি তাকে এমনভাবে দেখলেন যেন সেই পুরো কঠিন পথটি কেবল এই মুহূর্তটির জন্যই সার্থক ছিল। শপথগুলো ছিল খুব সহজ। তারা ট্র্যাজেডি বা বিশ্বাসঘাতকতার কথা বলেননি। তারা কথা বলেছিলেন সিদ্ধান্ত নেওয়ার, থেমে যাওয়ার আর সাথে চলার, যদিও পথ সবসময় মসৃণ হবে না। মাধব আর সোফিয়া সামনে ছোট ফুল ধরে দাঁড়িয়েছিল। যখন জাজ তাদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলেন, তখন কোনো আতশবাজি ফুটল না। ছিল কেবল সত্যিকারের তালি আর এমন হাসি যাতে কোনো কৃত্রিমতা ছিল না। সেই রাতে বাড়িটা বড় বা খালি মনে হলো না, তা কানায় কানায় পূর্ণ মনে হলো। কয়েক মাস পর পরিবার আরও মজবুত হয়ে গেল, যখন প্রিয়া গর্ভবতী হলেন। খবরটি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই এলো, কিন্তু খুব শান্তির সাথে তা স্বাগত জানানো হলো। অলোক, যিনি একসময় ভেবেছিলেন তার জীবন শেষ হয়ে গেছে, তিনি এখন তার স্ত্রীর সাথে মেডিকেল চেকআপে যেতেন, তার পাশে পাশে কদম মিলিয়ে, যা ক্রমশ আরও নিশ্চিত হচ্ছিল। বাচ্চার জন্ম ছিল আরও এক বিশেষ মুহূর্ত, যা সবকিছুর উপর এক নতুন ছাপ রেখে গেল। এক সুস্থ বাচ্চা, যে এমন এক পরিবারে এলো যা অনেক কষ্টের মধ্য দিয়ে গড়ে উঠেছিল। যখন অলোক নিজের নবজাতক শিশুকে কোলে নিলেন, তখন তিনি হুইল চেয়ার,
বা বিশ্বাসঘাতকতা বা দুর্ঘটনার কথা ভাবলেন না। তিনি ভাবলেন বর্তমান আর ভবিষ্যতের কথা। কোম্পানি এখনও স্থিতিশীল ছিল এবং আইনি প্রক্রিয়াও চলছিল, কিন্তু এখন ওগুলো আর সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল না। এখন ছিল পারিবারিক ডিনার, স্কুলের হোমওয়ার্ক আর উইকেন্ডের সাধারণ পরিকল্পনা। অলোক নিজের পুনর্বাসনের ওপর কাজ চালিয়ে যাচ্ছিলেন, অপরিহার্যতার জন্য নয়, বরং নিজের বিশ্বাসের জন্য। তার দ্বারা বাড়ির ভেতরে তোলা প্রতিটি কদম এখন আর সংগ্রামের প্রতীক ছিল না, বরং তা ছিল জীবনের ধারাবাহিকতার প্রতীক। জীবন আগের মতো রইল না, তা আলাদা হয়ে গেল, অনেক বেশি সচেতন আর অনেক বেশি সুন্দর। আর যেমনই বাগানটি 3 বাচ্চার হাসিতে ভরে উঠল, অলোক বুঝতে পারলেন যে যে ধাক্কাটি তাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, তাই তাকে না জেনেই সেই পরিবারের দিকে নিয়ে এসেছিল যার কল্পনাও তিনি কোনোদিন করেননি। মনে হচ্ছিল অবশেষে সবকিছু নিজের জায়গায় চলে এসেছে। কোম্পানি স্থির ছিল, রৌনকের বিরুদ্ধে মামলা চলছিল এবং বাড়িতে জীবনের এক শান্ত ছন্দ বিরাজ করছিল। অলোক আগের থেকে অনেক ভালো হাঁটতে পারতেন। তিনি এখন ঘরের ভেতরে লাঠি ব্যবহার করতেন না, কেবল খুব ভিড় জায়গায় গেলে লাঠি সাথে নিতেন। ছোট বাচ্চাটি এখন 6 মাসের, আর তার হাসি আর কান্নায় বাড়ির প্রতিটি কোণ ভরে থাকত। মাধব আর সোফিয়া তাকে চোখের মনি করে আগলে রাখত। প্রিয়াকে আগের থেকে অনেক বেশি শান্ত মনে হতো। যদি বাইরে থেকে কেউ এই দৃশ্যটি দেখত, তবে মনে হতো ঝড় পুরোপুরি কেটে গেছে। কিন্তু বাস্তবে তখনও এক শেষ টুকরো বাকি ছিল। সবকিছু শুরু হলো এক অপ্রত্যাশিত ফোন কলের মাধ্যমে, ক্রিমিনাল কেসের উকিলের কাছ থেকে। তিনি জানালেন যে গাড়ির মেকানিকের সাথে যুক্ত এক নতুন সাক্ষী সামনে এসেছে। তিনি কোনো সাধারণ কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন প্রধান মেকানিকের প্রাক্তন পার্টনার। তদন্তের জালে ফেসে যাওয়ার ভয়ে তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। অলোক সেই ব্যক্তির সাথে দেখা করার অনুরোধ করলেন। প্রিয়া ফোন কাটার পর অলোকের মুখে যে উত্তেজনা দেখলেন, তা ভয় ছিল না, তা ছিল এক উপলব্ধি যে আরও কিছু সামনে আসতে চলেছে। পরের দিন উকিলের অফিসে সেই ব্যক্তি যা জানতেন তা বললেন। তিনি নিশ্চিত করলেন যে ব্রেক ভাল্ব মডিফাই করার আদেশ ওয়ার্কশপের কোনো একক সিদ্ধান্ত ছিল না। তিনি বললেন তারা এমন একজনের থেকে স্পষ্ট নির্দেশ পেয়েছিলেন, যিনি বলেছিলেন যে গাড়িটিকে যেন এমনভাবে তৈরি করা হয় যাতে উচ্চ গতিতে সেটি অস্থিতিশীল আচরণ করে, কিন্তু যাতে চটজলদি পরীক্ষায় কোনো স্পষ্ট যান্ত্রিক ত্রুটি ধরা না পড়ে। অলোক নিজের পায়ের ওপর হাত রাখলেন। উকিল জিজ্ঞেস করলেন, রৌনক কি সেই ব্যক্তি ছিলেন? সাক্ষী মাথা নাড়লেন এবং বললেন, রৌনক কেবল পেমেন্ট আর ওয়ার্কশপের সুপারিশ সামলেছিলেন, কিন্তু কারিগরি আদেশ অন্য এক ব্যক্তি দিয়েছিলেন, একজন নারী। অলোক অনুভব করলেন বাতাস ভারী হয়ে আসছে। সাক্ষীর মুখ থেকে নাম বেরোতে কয়েক সেকেন্ড সময় লাগল, কিন্তু যখন তিনি বললেন তখন পৃথিবী থেমে গেল। নামটি ছিল ভ্যালেরি। ভ্যালেরি বলেছিলেন কাজটা খুব নিখুঁতভাবে করতে, এবং তিনি উল্লেখ করেছিলেন যে গাড়ির মালিক এখন আর সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এবং কোম্পানিতে নিয়ন্ত্রণের হস্তান্তর নিশ্চিত করা প্রয়োজন। তিনি সরাসরি দুর্ঘটনার কথা না বললেও এটি স্পষ্ট ছিল যে তিনি এমন এক ত্রুটি খুঁজছিলেন যা বাহ্যিক পরিস্থিতির ফল হিসেবে চালিয়ে দেওয়া যায়। অলোক পুরোপুরি নিস্তব্ধ হয়ে রইলেন। পুরো প্রক্রিয়ার সময় রৌনকই প্রধান লক্ষ্য ছিলেন। তিনি টাকা সামলানো আর তথ্য লুকানোর কথা স্বীকার করেছিলেন, কিন্তু কোনোদিন প্রমাণ হয়নি যে তিনি দুর্ঘটনার কারণ হতে চেয়েছিলেন। এখন গল্প এক নতুন মোড় নিল। ভ্যালেরি কেবল থেরাপি বন্ধ করতে বা আর্থিক কারচুপি করতে চাননি, তিনি শুরু থেকেই অলোককে দুর্বল করার পরিকল্পনা করেছিলেন। প্রিয়া, যিনি পাশে বসেছিলেন, তার মনে হলো বুকটা ছোট হয়ে আসছে। ভ্যালেরির প্রতিটি শীতল নজর, চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা, মেডিকেল হস্তক্ষেপ, সবকিছু এখন মিলে গেল। উকিল বোঝালেন এই সাক্ষ্য আর আর্থিক রেকর্ডের সাথে মামলাটি আরও জটিল হবে। এখন এটি কেবল জালিয়াতি বা অবহেলা নয়, বরং ষড়যন্ত্র। অলোক কয়েক মিনিট কথা বললেন না। যখন তিনি কথা বললেন, তার গলা ছিল ধীর কিন্তু দৃঢ়। তিনি বললেন তিনি চান এই প্রক্রিয়া শেষ পর্যন্ত চলুক, প্রতিশোধের জন্য নয়, বরং পূর্ণ সত্যের জন্য। খবরটি মীরার কাছে কয়েক ঘন্টা পর পৌঁছাল। প্রতিক্রিয়া ছিল বিধ্বংসী। তার স্বামী আর্থিক জালিয়াতির অংশ ছিলেন সেটি মানা কঠিন ছিল, কিন্তু এটি জানা যে তার সবথেকে প্রিয় বন্ধু ভ্যালেরি গাড়ির কারচুপির পরিকল্পনা করেছিলেন, তা ছিল আরও এক গভীর আঘাত। ভ্যালেরিকে কয়েকদিন পর বয়ান দেওয়ার জন্য হেফাজতে নেওয়া হলো। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল সেই উদ্যোক্তার কাহিনী, যিনি কেবল এক দুর্ঘটনা থেকেই বাঁচেননি, বরং এক সুচিন্তিত ষড়যন্ত্রের মোকাবিলা করেছেন, যা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অলোক অবশেষে এক সংক্ষিপ্ত ইন্টারভিউ দিতে রাজি হলেন। তিনি রাগের সাথে কথা বললেন না, গলা চড়ালেন না, শুধু বললেন সত্যিটা সামনে আসতে দেরি হয়, কিন্তু আসে। আর তার সুস্থ হওয়া কেবল শারীরিক ছিল না, বরং মানসিক আর আবেগপ্রবণও ছিল। সেই রাতে বাড়ি ফিরে তিনি প্রিয়ার সাথে বাগানে হাঁটলেন। এখন তিনি লাঠি ব্যবহার করছিলেন না, তার কদম নিখুঁত না হলেও ছিল সুনিশ্চিত। তারা সেই গাছটির সামনে থামলেন যা সবকিছু সাক্ষী ছিল।
তিনি বাড়ির দিকে তাকালেন যেখান থেকে বাচ্চাদের হাসি শোনা যাচ্ছিল। তিনি সেই মুহূর্তের কথা ভাবলেন যখন তিনি নিশ্চিত ছিলেন যে তার জীবন সেই রাতে বৃষ্টির নিচে শেষ হয়ে গেছে। যদি ভ্যালেরি তার পরিকল্পনায় সফল হতেন তবে হয়তো অলোক কোনোদিন অপরাধ বোধ আর রাগ থেকে বেরিয়ে আসতে পারতেন না। হয়তো তিনি নিজের ভাগ্য মেনে নিতেন কোনো প্রশ্ন ছাড়াই। কিন্তু একটি বিষয়ে ভ্যালেরি হিসাব করেননি, তা হল প্রিয়ার আশা। সেই মহিলা যিনি প্রয়োজনের তাগিদে দরজায় কড়া নেড়েছিলেন কিন্তু বিশ্বাসের টানে থেমে গিয়েছিলেন। অলোক প্রিয়াকে দেখলেন এবং এমন কিছু বললেন যা সবকিছুকে পূর্ণতা দিল। তিনি বললেন, যদি সেই দুর্ঘটনা না হতো তবে হয়তো তিনি কোনো দিন তার জীবনযাপনের ধরন বদলাতেন না। হয়তো তিনি এখনও কেবল মুনাফার পেছনে ছোটা এক ব্যবসায়ী হতেন আর ঘিরে থাকতেন সেই সব লোকেদের দ্বারা যারা প্রশ্ন ছাড়াই তোষামত করে। তিনি কোনো দিন উঠে দাঁড়ানোর আসল শক্তি জানতে পারতেন না এবং এই পরিবারকেও খুঁজে পেতেন না যা এখন তাকে ঘিরে আছে। প্রিয়া তার হাত ধরলেন। তাদের আর কোনো কথার প্রয়োজন ছিল না। বাড়ির ভেতরে মাধব বাচ্চাকে নিয়ে মীরার সামনে দৌড়াচ্ছিল আর সোফিয়া জোরে হাসছিল। জীবন চলতে থাকল। কিন্তু এখন নথিপত্রে লুকানো কোনো রহস্য বা পর্দার আড়ালের কোনো সিদ্ধান্ত ছাড়াই অলোক বাগানে আরও কয়েক কদম হাঁটলেন। সাহারা ছাড়া, ভয় ছাড়া। প্রতিটি কদম ছিল সুনিশ্চিত। সেটি এই কারণে নয় যে তিনি সব ভুলে গিয়েছিলেন, বরং এই কারণে যে তিনি সবকিছুর মুখোমুখি হয়েছিলেন। চূড়ান্ত সত্যটি কেবল এটি প্রকাশ করেনি যে কে তাকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল, বরং এটিও প্রকাশ করেছিল যে যখন কেউ আপনার পতন চায় তখন আপনি কিভাবে উঠে দাঁড়াবেন সেই সিদ্ধান্তটি তারা নিয়ন্ত্রণ করতে পারে না। গল্পটি এখন এক সুন্দর এবং সার্থক পরিণতির দিকে পৌঁছেছে। আপনি কি এই কাহিনীর কোনো নির্দিষ্ট অংশ নিয়ে আরও বিস্তার চান, নাকি অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব?